আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে বায়োলজি কোষ ও এর গঠন চ্যাপ্টারের আজকের যে লেকচার নাম্বার 6 সেখানে স্বাগতম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস পড়ব, সেটা হচ্ছে গোলগি বডি। খুবই গুরুত্বপূর্ণ এবং এই টপিকগুলা মানে এই পথে আমরা যাই পড়বো সবগুলা আমরা অনেক বেসিক সহকারে বোঝানোর চেষ্টা করব, যাতে তোমরা বই পড়ার সময় বইয়ের যে লাইনগুলো তোমাদেরকে কনফিউজিং করার চেষ্টা করে সে লাইনগুলো যাতে তোমরা ঠিক মতো বুঝতে পারো। কারণ এই চ্যাপ্টারটা কিন্তু অনেক বেসিকে পূর্ণ একটা চ্যাপ্টার, আর এই চ্যাপ্টারটা আমরা অনেকেই কিন্তু না বোঝার ক্ষেত্রের জন্য মানে বুঝতে পারি না, বিধায় এই চ্যাপ্টারটা একটু কঠিন লাগে। এখন তুমি যদি এই চ্যাপ্টারটা বুঝতে পারো, ওই বইয়ের লাইনগুলো যদি বুঝতে পারো, বইয়ের লাইনগুলোর মাহাত্ম্যটা যদি বুঝতে পারো, বইয়ের যে লাইনগুলো লাগে ওগুলোর মাহাত্ম্যগুলো যদি বুঝতে পারো, তাহলে কিন্তু তোমার কাছে জিনিসগুলো কিন্তু খুব সহজ হবে। যেমন আমি রাইবোজোম গতকালকে তোমাদেরকে পড়েছিলাম, গত ক্লাসে পড়েছিলাম। তোমরা দেখবা তোমরা যখন রাইবোজোম নিয়ে পড়বা বইয়ে অনেক কিছুই তোমাদেরকে কনফিউজিং করার চেষ্টা করবে, বা অনেক লাইন পাবা যেগুলো তোমাদেরকে অনেক কনফিউজ করবে। সো আশা করি আমি যখন রাইবোজোম পড়াইছিলাম তোমাদেরকে আমি অনেক বেসিক সহকারে পড়াইছিলাম। ইভেন কি আমি তোমাদেরকে যখন রাইবোজোম পড়াইছিলাম, রাইবোজোমের কাজটা যখন পড়াচ্ছিলাম তখন কিন্তু তোমরা দেখছিলা আমি কিন্তু এমনভাবে পড়াইছি যাদের ট্রান্সলেশন একটা হালকা পাতলা ধারণা পর্যন্ত পেয়ে গেছো। যেমন রাইবোজোমের কাজ যখন আমি পড়াইছিলাম, যখন আমি রাইবোজোমের বড় সাব ইউনিট সেটা যে 3টা খণ্ড দেখাইছিলাম ইপিএ, ঠিক আছে, এগুলো কিন্তু তুমি ট্রান্সলেশনে পড়ার সময় পাবা। বাট তুমি যদি এখন এটা বুঝে যাও ওখানে বুঝতে সুবিধা হবে। তেমনি রাইবোজোমের অনেক কিছুই খুবই গুরুত্বপূর্ণ ছিল, বই পড়ার সময় অনেক লাইনই তোমাকে কনফিউজিং করতে পারতো বা করবে। তো ওগুলো আমার লেকচার করার পর যদি বই পড়ো ওই লাইনগুলো তোমার কাছে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি তোমাদের রাইবোজোমটা টপিকটা ক্লিয়ার হয়েছিল। আজকে আমরা সেরকম একটা টপিক নিয়ে হাজির হয়েছি যেটার নাম হচ্ছে গলগি বডি বা গলগি অ্যাপারেটাস। এটাকে বলা হয় গলগি বডি বা গলগি অ্যাপারেটাস। প্রত্যেকটা জিনিস আমরা বুঝাই দিব যে গলগি বডি কেন বলতেছে বা গলগি অ্যাপারেটাস কেন বলতেছে। এবার এটাকে বলতে পারো অ্যাপারেটাসকে বাংলায় যদি বলো তাহলে এটা হবে গলগি যন্ত্র। গলগি যন্ত্র কেন বলতেছে এগুলো কিন্তু বুঝার আছে, বইতে সব কিছু বলে দিবে না, সো আমাদের কিন্তু কিছু বুঝতে হবে। আচ্ছা যাই হোক, তোমরা আমাকে একটু জাস্ট কমেন্টে বলো আমার কথা শুনতে পারছো কি না, লাইফটা ক্লিয়ার কি না। যদি আমার কথা শুনতে পারো আর লাইফটা ক্লিয়ার হয় আমাকে একটু তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও। আর তোমাদের যে বন্ধুবান্ধবরা আছে তাদেরকে তাড়াতাড়ি লাইভে যুক্ত হতে বলো। আমরা তোমার থেকে কনফার্মেশন পাওয়ার পর ক্লাসটা শুরু করে দিচ্ছি, তাড়াতাড়ি যুক্ত হতে বলো। আজকে আমরা গলগি বডি, গলগি অ্যাপারেটাস বা গলগি যন্ত্র এটার একটা বেসিক ক্লাস করতে যাচ্ছি। বই পড়ার সময় অনেক কিছুই তোমাকে কনফিউশনে ফেলাবে, সবগুলোই আমরা উত্তর দিয়ে দিব আজকে। ওকে, আমি একটু দেখি তোমাদের, তোমরা একটু আমাকে কমেন্টে জানাও আমার কথা শুনতে পারছো কিনা। আর তোমাদের বন্ধু বান্ধবদের তাড়াতাড়ি যুক্ত হতে বলো লাইভে, তাড়াতাড়ি লাইভে যুক্ত হতে বলো এবং আমার কথা শুনতে পাচ্ছ কি না একটু তাড়াতাড়ি কমেন্টে জানিও। ওকে দেখো এখানে ভাই একটা পিকচার রাখছি, এই পিকচারটা বোঝাটা কিন্তু খুবই জরুরি। একটু দেখো এই পিকচার যেটা দেখতে পাচ্ছি বোঝাটা খুব জরুরি। তোমরা দেখো এখানে আমি মোটামুটি একটা গলগি বডির কথা বলছি, এর আগে আমি আরও 2টা কথা বলছি। একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর ইয়ার মানে কি আর দিয়ে রাফ, রাফ মানে অমসৃণ, ই দিয়ে এন্ডোপ্লাজমিক আর দিয়ে রেটিকুলাম। তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অমসৃণ। কেন অমসৃণ তোমরা জানো, কারণ রাইবোজোম যুক্ত থাকে। আর এই পার্টে দেখো রাইবোজোম যুক্ত নাই, তাই এটাকে বলতেছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মানে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রেটিকুলামে যে পার্টে রাইবোজোম থাকে সেটা রাফ হয়ে যায়, অমসৃণ হয়ে যায়, স্বাভাবিক, এটাকে রাফ বলে। আর যে পার্টে রাইবোজোম থাকে না, ঠিক আছে, বা রাইবোজোম থাকে না
তখন এটা হয় যে স্মুথ মানে মসৃণ। তাই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই প্রকার। এখন দেখো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটার উপরে আছে নিউক্লিয়াস, উপরে আছে কি নিউক্লিয়াস। তার মানে এখান থেকে আমরা একটা ধারণা পাচ্ছি যে এটা হচ্ছে নিউক্লিয়াস। আর তোমরা জানো নিউক্লিয়াসের কি আছে, মেমব্রেন আছে। মেমব্রেন, মেমব্রেন মানে কি ঝিল্লি। এবং তোমরা জানো এই নিউক্লিয়াসের যে মেমব্রেন এটা হচ্ছে দ্বিস্তরী মেমব্রেন। খেয়াল করবা, দ্বিস্তরী মানে কি, আমরা জানি কোষঝিল্লি সবসময় দ্বিস্তরী মানে দুইটা স্তর। তোমরা যদি দেখো এই যে এটা একটা স্তর, একটা স্তর, দুইটা, একটা দুইটা স্তর, একটা দুইটা, এরকম দুইটা স্তর। সো নিউক্লিয়াসের যে মেমব্রেন থাকে এটা দ্বিস্তরী মেমব্রেন। এবং একটু যদি মনোযোগ দিয়ে দেখো এই নিউক্লিয়াস মেমব্রেন থেকে যে জিনিসটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তার মানে আমরা বলতে পারি এই যে দ্বিস্তরী মেমব্রেন, নিউক্লিয়াসের দ্বিস্তরী মেমব্রেন, এই দেখো দ্বিস্তরী মেমব্রেন থেকে যে জিনিসটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কারণ আছে, কেন আমরা গোলগি বডি পড়তে গেলে নিউক্লিয়াস এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো লাগবে, কারণ আছে, মুখস্থ না। গোলগি বডি পড়তে গেলে তোমাকে নিউক্লিয়াস এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটু জানতে হবে। সো এটা হচ্ছে নিউক্লিয়াসের কি থাকে, দ্বিস্তরী মেমব্রেন। আর দ্বিস্তরী মেমব্রেন থেকে যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দুই প্রকার, একটি হচ্ছে স্মুথ, একটি হচ্ছে রাফ। স্মুথ কখন, যখন রাইবোজোম থাকে না, আর রাফ কখন, যখন রাইবোজোম থাকে। এই যে দেখো লাল লাল যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে রাইবোজোম। এই যে লাল লাল যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কি, এগুলো হচ্ছে রাইবোজোম। তাই এই পার্টটা রাফ, আর যেটাতে রাইবোজোম না সেই পার্টটি স্মুথ। দ্যাট মিনস এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেহেতু নিউক্লিয়ার মেমব্রেন থেকে তৈরি হচ্ছে, তাই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মেমব্রেনটাও অবশ্যই মেমব্রেন থাকবে। এটার মেমব্রেনও হবে দ্বিস্তরী মেমব্রেন। দেখো কি সুন্দর ব্যাপার স্যাপার, দেখো দ্বিস্তরী মেমব্রেন। খেয়াল করবা আমরা নিউক্লিয়াসের মেমব্রেন কি দ্বিস্তরী। তাহলে নিউক্লিয়ার মেমব্রেন থেকে একটা অংশ বের হয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করতেছে। তাই এন্ডোপ্লাজমিক রেটিকুলামও কি হবে, দ্বিস্তরী। মনে রাখবা এন্ডোপ্লাজমিক রেটিকুলামও কি দ্বিস্তরী, মানে দুইটা স্তর, ঝিল্লির দুইটা স্তর, যেহেতু এটা নিউক্লিয়াস মেমব্রেন থেকেই তৈরি হয়েছে। এখন দেখো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দ্বিস্তরী হলে এই যে গলগি বডি দেখতে অনেকটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মতো। তুমি দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এই অংশগুলা নলের মতো না, গলগি বডির অংশগুলো কিন্তু নলের মতো, এটার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মতো। তার মানে আমরা বলতে পারি এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসছে কি গলগি বডি। এখন অনেকে বলবে ভাইয়া এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকেই চাইলে গলগি বডি আসছে। হ্যাঁ ওকে, বাট ভাই কোন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসছে, রাফ নাকি স্মুথ, এটা নিয়ে অনেকে দ্বিধা মানে প্রবলেমে পড়বে। কারণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা টু টাইপস, রাফ, স্মুথ। কোন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগি বডি আসছে? এখন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসছে এটা তুমি শিওর কেন? কারণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেরকম দেখতে দেখো এরকম লম্বা লম্বা, এই গলগি বডিও কিন্তু এরকম লম্বা লম্বা। এখন প্রশ্ন হচ্ছে এটা কি রাফ থেকে আসছে স্মুথ? তুমি দেখো রাফে রাইবোজোম আছে, কিন্তু গলগি বডিতে কি রাইবোজোম আছে? মানে এরকম লাল লাল কিছু আমি দিছি, লাল লাল এরকম ডট ডট কিছু দিছি, দিই নেই। তাহলে গলগি বডিতে কিন্তু রাইবোজোম নাই। তার মানে বোঝাই যাচ্ছে অ্যাকচুয়ালি গলগি বডি আসছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, বিকজ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কিন্তু রাইবোজোম নাই। তাই গলগি বডি আসছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। বইয়ে লিখছে দেখবা গলগি বডির উৎপত্তি কোথায়, বইয়ে লিখছে একটা আনসার পেয়ে গেছো। গলগি বডির উৎপত্তি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, বিকজ স্মুথ এন্ডোপ্লাজমিক যেরকম দেখতে গলগি বডিও দেখতে সেরকম, মানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোম নাই, গলগি বডিতেও রাইবোজোম নাই, আর দুটোটার স্ট্রাকচার সিমিলার। তাহলে গলগি বডি আসছে কোত্থেকে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, এটা বইয়ে আছে, বুঝে গেছো। এখন যেহেতু স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দ্বিস্তরী, তাই গলগি বডিও কি দ্বিস্তরী। তাহলে খেয়াল করবা আসলে আমরা যখন মেমব্রেনের কথা বলি, মেমব্রেন অ্যাকচুয়ালি দ্বিস্তরী, মানে কোষঝিল্লি আর কি। সেটা কোষের ঝিল্লি হোক, সেটা যে কোনো অঙ্গাণুর ঝিল্লি হোক, মানে নিউক্লিয়াসের ঝিল্লি হোক, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ঝিল্লি হোক, গলগি বডির ঝিল্লি হোক, সবগুলাই বলতে গেলে মোটামুটি দ্বিস্তরী। কিছু কিছু স্তর নাই, সেটা আমরা দেখছিলাম, রাইবোজোমের ছিল না, রাইবোজোমের কোনো আবরণই ছিল না, ঝিল্লি ছিল না, ওগুলো বাট ঝিল্লি থাকলে আমরা মোটামুটি বলতেই পারি এটা দ্বিস্তরী। এখন যেহেতু প্রায় অলমোস্ট সকল অঙ্গাণুর ঝিল্লি দ্বিস্তরী,
তাই এটাকে বলা হয় একক পর্দা। খেয়াল করবা, এটাকে বলা হয় একক পর্দা। ইংরেজিতে কি বলে একক পর্দাকে? একক পর্দাকে ইংরেজিতে বলে ইউনিট। ইউনিটকে ইংরেজিতে ইউনিট বলে, এককে ইংরেজিতে ইউনিট বলে, আর পর্দা মানে মেমব্রেন। তাই এটাকে বলে ইউনিট মেমব্রেন। এই জিনিসটা তোমাদেরকে কনফিউজে ভুগাবে, তাই আমি এখনই ক্লিয়ার করে দিচ্ছি হোয়াট ইজ একক পর্দা, হোয়াট ইজ ইউনিট মেমব্রেন। কি কনফিউশনে ভোগাবে সেটা হচ্ছে একক আর একের মধ্যে তোমাকে কনফিউশনে ভুগাই। অনেকে ধারণা করে নেয় ভাইয়া একক মানে হচ্ছে এক। তাই বইয়ে একটা লাইন আছে, গলগি বডি একক পর্দা দ্বারা আবৃত। এখন এই একক শব্দ যখন দেয় মাথায় অলমোস্ট সেট করা থাকে একক মানে এক, একক মানে এক, একক মানে এক, মানে আমরা মনে করি একক যে কথা একই কথা, কারণ এককে এক আছে যে। কিন্তু তুমি যদি ইংরেজিতে কনভার্ট করো, একক আর এক কখনো সেম না। বিকজ ইংরেজিতে এক মানে আমরা বলি ভাবে দ্বিস্তরী ঝিল্লিকে আমরা একক ধরি, একক মানে আমরা ধরেই নিই নর্মালি ঝিল্লি থাকলে সেটা দ্বিস্তরী হবে, বেশিরভাগ ক্ষেত্রেই দ্বিস্তরী হবে। তো যেটা বেশিরভাগ ক্ষেত্রে সেটাকেই তো একক ধরবো। সো নো কনফিউশন, একক পর্দা আর এক দুইটা সেম না। আশা করি একক পর্দা কি বুঝতে পারছো? এটা বইয়ে লেখা আছে গলগি বডিতে। গলগি বডিতে বলছে একক পর্দা। একক পর্দা মানেই হচ্ছে দ্বিস্তরী। বিকজ একক কাকে বলে? যেটা বেশি থাকে, মানে দ্বিস্তরী মেমব্রেন, তো মেমব্রেন থাকলেই সেটা দ্বিস্তরী হবে। সো সেটাকে একক ধরা হচ্ছে। আশা করি এই জিনিসটার আনসার তোমরা পাইছো। তাহলে দেখো গলগি বডি যদি তুমি পড়তে চাও, তুমি দেখো গলগি বডির সাথে রিলেশন কি কি। নিউক্লিয়াসের সাথে রিলেশন হচ্ছে ইয়ারের, নিউক্লিয়াসের সাথে রিলেশন হচ্ছে ইয়ারের সাথে রিলেশন হচ্ছে গলগি বডির। তাহলে একটার সাথে রিলেশন। নিউক্লিয়াসের থেকে উৎপত্তি হচ্ছে ইয়ার থেকে উৎপত্তি হচ্ছে গলগি বডি। এখানে ইয়ার বলতে আমরা বুঝি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মানে মসৃণ থেকে তৈরি হয়। তাহলে একটার সাথে একটা রিলেটেড, তাই সবগুলোই দ্বিস্তরী। আর দ্বিস্তরী মেমব্রেনকে আমরা একক ধরি, একক পর্দা। তো একক আর এক সেম না। শুধু তোমরা ক্লিয়ার হতে পারছো। এখন আসো, এখন একটা জিনিস দেখো খুবই ইম্পর্টেন্ট। এই যে গলগি বডিটা সম্ভবত আমাদের তো অবশ্যই স্ট্রাকচার জানতে হবে। আমরা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, সমস্যা নেই। বাট দেখো এই গলগি বডিটা কেন জরুরি সেটা আমি বলি। তুমি দেখো এখানে দুইটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, একটা হচ্ছে স্মুথ, একটা হচ্ছে রাফ। তোমরা জানো, আমি এখানে একটু লিখি, তোমরা জানো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা তৈরি করে সেটা হচ্ছে প্রোটিন। অনেকে বলবে ভাইয়া রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন তৈরি কেন করে? কারণ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোম আছে, আর রাইবোজোম কি তৈরি করে? প্রোটিন। গত ক্লাসেই পড়ছি। তাহলে রাফ এন্ডোপ্লাজমিক তৈরি হচ্ছে কী করে? প্রোটিন তৈরি করে। আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নর্মালি যেটা তৈরি করে, এখানে যেহেতু রাইবোজোম নাই তাই প্রোটিন তো তৈরি করবে না, ধরে নাও এটা লিপিড তৈরি করে। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি তৈরি করে? লিপিড। ওকে ফাইন। এখন দেখো আমরা আমাদের প্রোটিন তৈরি হইলো ভালো কথা, লিপিড তৈরি হইলো ভালো কথা, সেগুলো কোথায় আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আছে। তাহলে এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রোটিন আছে আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে লিপিড আছে। এখন দেখো এই যে প্রোটিন লিপিড যেগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু এখানে থাকলে হবে না, সেগুলো কিন্তু বিভিন্ন জায়গায় পৌঁছাইতে হবে। কারণ আমাদের কোষে যে প্রোটিনগুলো তৈরি হয়, তোমরা বলো তো এই প্রোটিনগুলা বিভিন্ন ফাংশন আছে না? এই যে প্রোটিনের কথা বলি, প্রোটিনকে আমরা বলি যে প্রোটিন ভাইয়া বিভিন্ন কিছু বানাতে সাহায্য করে। তুমি যদি কোনো কিছু বানাতে চাও, মানে আমাদের বডির ভিতরে কোনো জিনিস যদি আমি বানাতে চাই, তাহলে আমার কি লাগবে? প্রোটিন লাগবে। প্রোটিন দিয়ে কোনো কিছু বানাতে হয়। তাহলে দেখো এটা হচ্ছে পুরাটা একটা হচ্ছে কোষ, আর এটা হচ্ছে কোষের কোষঝিল্লি, আর এটার বাইরে আছে কোষ প্রাচীর। তোমরা জানো আমরা যখন কোষঝিল্লি পড়াইছি, কোষঝিল্লিতে কি থাকে? লিপিড থাকে, সাথে আবার কি থাকে? প্রোটিন থাকে। কোষঝিল্লিতে দুইটা উপাদান থাকে, একটা হচ্ছে ফসফোলিপিড আর একটা হচ্ছে প্রোটিন। মোজাইকের মতো যেগুলো থাকে সেগুলো প্রোটিন, আর ফসফোলিপিডটা হচ্ছে ফ্লুইড। তাহলে চিন্তা করো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তৈরি হচ্ছে লিপিড, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তৈরি হচ্ছে প্রোটিন। এখন প্রোটিন আর লিপিড যদি এখানেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামেই থাকে তাহলে তো হবে না, কারণ এগুলো এখানে থাকলে হবে না, এগুলো বিভিন্ন জায়গায় পৌঁছাইতে কোনো কিছু তৈরি করতে সাহায্য করতে হবে। যেমন কোষঝিল্লির কথাই চিন্তা করো, এই দেখো কোষঝিল্লি এখানে। এখন আমি যদি কোষঝিল্লিটা তৈরি করতে চাই, আমার দুটো উপাদান লাগবে। ফার্স্ট অফ অল লিপিড, ফসফোলিপিড,
আরেকটি হচ্ছে প্রোটিন। তুমি চিন্তা করো, প্রোটিন আর লিপিড এখানে থাকলে হবে না, এই জায়গায় আসতে হবে, এই প্রান্তে আসতে হবে, এসে এই কোষঝিল্লিটা তৈরি করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল এই কোষঝিল্লি তৈরি করতে প্রোটিন লিপিড লাগবে, তাহলে প্রোটিন লিপিডগুলো এখানে, তাহলে তো হবে না। আবার চিন্তা করো, এটা একটা কোষ, এদিক দিয়ে আছে আরেকটা কোষ, এক কোষ থেকে আরেক কোষে কিন্তু বিভিন্ন দ্রব্যাদি যায়, বিভিন্ন প্রোটিন লিপিড কিন্তু এক কোষ থেকে আরেক কোষে যায়। তাহলে প্রোটিন, এই কোষে প্রোটিন তৈরি হচ্ছে কোথায় বলো? এই কোষে প্রোটিন তৈরি হচ্ছে এখানে, লিপিড তৈরি হচ্ছে এখানে। তাহলে প্রোটিন লিপিডগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকলে হবে না, সেগুলো এখান থেকে এই কোষে আসতে হবে। এখন আসবে কিভাবে? এখান থেকে এই কোষে আসবে কিভাবে? একটা হচ্ছে দেখো, এখান থেকে এই যে এই কোষ থেকে এই কোষে আসবে কিভাবে, কেমন আসবে? কারণ তৈরি তো হচ্ছে এই শুধুমাত্র এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, আসতে হবে তো এখানে, তো যাবে কেমনে? আরেকটা কথা হচ্ছে বিভিন্ন জিনিস, যেমন এই কোষঝিল্লিটা তৈরি হবে কেমনে? কারণ প্রোটিন লিপিড তৈরি হচ্ছে এখানে, বাট কোষঝিল্লি যদি তৈরি করতে হয় তাহলে প্রোটিন লিপিডগুলোকে এখানে আসতে হবে, এই যে প্লাজমা মেমব্রেনে আসতে হবে, কোষঝিল্লিতে আসতে হবে, কোষঝিল্লি তৈরি করার জন্য এই প্রান্তে আসতে হবে। তো অনেকগুলো কথা আমি বলে ফেলছি। এখন এই জিনিসগুলো করার জন্য আমাদের হাজির গলগি বডি। অ্যাকচুয়ালি গলগি বডি কি করে দেখো, এই যে দেখো গলগি বডি, একটু মনোযোগ দাও, আমরা আস্তে আস্তে ভিতরে জিনিস পড়বো। এই যে গলগি বডি কি করে দেখো, এই যে এখানে কি তৈরি হলো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ধরে নাও এই প্রোটিনটা তৈরি হলো, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে প্রোটিনটা তৈরি হলো, এটা হচ্ছে প্রোটিন, প্রোটিনটা বের হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। এখন প্রোটিনটা এইটা হচ্ছে প্রোটিন, এই প্রোটিনটা এখানে থাকলে তো হবে না, এটাকে এই ফার্স্ট অফ অল এই কোষঝিল্লি তৈরি করার জন্য এই জায়গায় আসতে হবে, কারণ কোষঝিল্লি তো এদিকে, এই দেখো এখানে আসতে হবে কোষঝিল্লি, এই দেখো কোষঝিল্লি তৈরি করার জন্য এখানে আসতে হবে প্রোটিনটাকে। এখন আসবে কিভাবে? আরেকটা হচ্ছে ধরে নাও এই প্লাজমা মেমব্রেনটা পার করে আরেকটা কোষে যেতে হবে, যেমন দেখো এটা আরেকটা কোষ, এটা আরেকটা কোষ, এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, তার মানে এখান থেকে এই প্লাজমা মেমব্রেন ভেদ করে এই কোষে যাইতে হবে। কেমনে যাবে? সেটা হচ্ছে এই গলগি বডির মাধ্যমে যাবে। কারণ দেখো এই গলগি বডির অবস্থানটা নিউক্লিয়াস থেকে শুরু করে একেবারে পরিধি পর্যন্ত। গলগি বডি এমন একটা জিনিস যেটা কেন্দ্র থেকে শুরু করে এই পরিধি পর্যন্ত থাকে, ঠিক আছে? এই দেখো এটা হচ্ছে নিউক্লিয়াস, তারপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপর কিন্তু গলগি বডি। দ্যাট মিনস এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পর থেকে গলগি বডি শুরু হয় এবং এর অবস্থান কিন্তু প্লাজমা মেমব্রেন পর্যন্ত। তার মানে যখন এই প্রোটিনটা তৈরি হবে তখন এটা এই গলগি বডির মধ্য দিয়ে যাবে। যখন লিপিড তৈরি হবে, ধরে নাও এটা হচ্ছে লিপিড, ধরে নাও এটা হচ্ছে লিপিড, এই যে লিপিডটা তৈরি হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, তখন এটা কি করবে? এই গলগি বডির মধ্য দিয়ে যাবে, কারণ গলগি বডির মধ্য দিয়ে গেলেই কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছাইতে পারবে। যেমন এই দেখো এই কোষঝিল্লি তৈরি করতে হবে, তাহলে এই কোষঝিল্লিতে পৌঁছাবে। ধরো এই আরেকটা কোষে প্রবেশ করতে হবে, তাহলে আরেকটা কোষে প্রবেশ করতে হলে এই কোষঝিল্লিটাকে অতিক্রম করেই যাইতে হবে, তাই না? এই কোষঝিল্লি অতিক্রম করে যেতে পারলেই কিন্তু আরেকটা কোষে পৌঁছাবে। তাহলে এই গলগি বডি দিয়েই যাবে, কারণ পথ একটাই, পথ কিন্তু একটা। যেতে হলে এই গলগি বডির মধ্য দিয়ে গিয়ে কোষঝিল্লিতে যেতে পারে, অথবা কোষঝিল্লি অতিক্রম করে আরেকটা কোষে পৌঁছাতে পারে। তাহলে এই যাওয়ার পথটা কে তৈরি করে দিচ্ছে? গলগি বডি। এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রোটিন তৈরি হচ্ছে, লিপিড তৈরি হচ্ছে, এগুলো এখানে থাকলে হবে না, এগুলা প্লাজমা মেমব্রেনের দিকে আসতে হবে, প্লাজমা মেমব্রেন তৈরি করতে হবে, অথবা একটা কোষ থেকে আরেকটা কোষে পৌঁছাইতে হলে তো অবশ্যই এই প্লাজমা মেমব্রেনটা ভেদ করে যেতে হবে। তাহলে এই যে মাঝখানে যে পথটা, সেটা পাড়ি দিবে কেমনে? এই প্রোটিন লিপিড এই গলগি বডির মাধ্যমে। তাহলে গলগি বডি যেহেতু অনেকটা পরিবহনের পথ হিসেবে কাজ করতেছে, তাই আমরা বলি গলগি বডির একটা মেইন ফাংশন হচ্ছে পরিবহন করা। কি পরিবহন করা? এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যা কিছু তৈরি হয়, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যা কিছু তৈরি হয় তা পরিবহন করে কোষের এক জায়গা থেকে আরেক জায়গায়, অথবা এক কোষ থেকে আরেক কোষে পাঠিয়ে দেয়। যেমন কোষের এই জায়গা থেকে এই প্লাজমা মেমব্রেনে পাঠিয়ে দিছে, অথবা এই প্লাজমা মেমব্রেন ভেদ করে আরেকটা কোষে পাঠিয়ে দিছে। তাহলে এটা পরিবহনের পথ হিসেবে কাজ করতেছে না? এটাই হচ্ছে গলগি বডির কাজ। আরও কাজ আছে, পরিবহনের পথ হিসেবে কাজ করে। তো একটা জিনিস খেয়াল করো,
এই যে পরিবহন এখান থেকে শুরু করে এই জায়গায় পাঠাচ্ছে অথবা প্লাজমা মেমব্রেন ভেদ করে তারপর আরেকটা কোষে যাবে, এই যে পাঠাচ্ছে, এই যে পাঠানোটা এটা কিন্তু অনেকটা রাস্তা পার করার মতো, রাস্তা পারাপার করার মতো অনেকটা, যে এই আমরা যখন রাস্তা পার হই তখন এখান থেকে এই রাস্তার এই মাথা থেকে ওই মাথায় পার হই। এখন রাস্তা এই মাথা থেকে এই মাথা পার হতে হলে সামনে কিন্তু গাড়ি থাকে, গাড়ি চলাচল করে। এখন দেখো সারাক্ষণ যদি গাড়ি চলাচল করতো তাহলে কিন্তু হতো না, আমরা কখনোই রাস্তা পার হতে পারতাম না। এই জন্য দেখবা যে ট্রাফিক পুলিশ থাকে, এই ট্রাফিক পুলিশ যানবাহন নিয়ন্ত্রণ করে যাতে আমরা ফলে আমরা কি করি, এক রাস্তার এই মাথা থেকে আরেক মাথায় কি করতে পারি, পার হতে পারি। তাহলে ট্রাফিক পুলিশ কি করতেছে, আমাদেরকে রাস্তার এই মাথা থেকে আরেক মাথায় রাস্তা পার হতে সাহায্য করতেছে। ঠিক সেমভাবে এই গলগি বডি কি করতেছে, ট্রাফিক পুলিশের মতো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যা কিছু তৈরি হচ্ছে তা এক মাথা থেকে আরেক মাথায় পৌঁছাইতে সাহায্য করতেছে। যেমন কোষের এই জায়গা থেকে এই জায়গায় পৌঁছাতে সাহায্য করতেছে, বা এক কোষ থেকে আরেক কোষে পাঠিয়ে দিচ্ছে। তাই গলগি বডিকে ট্রাফিক পুলিশ বলে, এই যে পরিবহনের কাজটা করতেছে, তাই গলগি বডিকে কি বলা হয়, কোষের ট্রাফিক পুলিশ। আশা করি বুঝতে পারছো কেন গলগি বডিকে কোষের ট্রাফিক পুলিশের সাথে কম্পেয়ার করছে, বিকজ ট্রাফিক পুলিশ যেরকম যানবাহন নিয়ন্ত্রণ করে আমাদেরকে রাস্তার এক মাথা থেকে আরেক মাথায় পার হতে সাহায্য করে, ঠিক সেমভাবে এই গলগি বডি কী করতেছে, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যা কিছু তৈরি হচ্ছে তা এক মাথা থেকে আরেক মাথায় পৌঁছাইতে সাহায্য করতেছে। তাই এটাকে ট্রাফিক পুলিশের সাথে কী করে কম্পেয়ার হয়েছে। আমি যা যা বলবো সবগুলো বইয়ে আছে, বাট লাইনগুলো তোমরা বুঝতে পারবে না। আমার কাজ হচ্ছে লাইনগুলো বুঝাই দেওয়া, এটা একটা ইম্পর্টেন্ট কাজ। আরেকটা কাজ তোমরা পড়বা বইয়ে, আমি একটু এলোমেলোভাবে পড়াবো, বাট তুমি যখন একসাথে বই পড়তে যাবে সব কিছু ক্লিয়ার হবে। আরেকটা কাজ হচ্ছে তুমি দেখো প্রোটিন বা লিপিড যাই বলো কিনা সবগুলোকেই কিন্তু গলগি বডির ভিতর দিয়ে যেতে হবে, নাহলে হবে না। তুমি দেখো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রোটিন যেটা তৈরি হচ্ছে, লিপিড যেটা তৈরি হচ্ছে, এটা কিন্তু এই গলগি বডির ভিতর দিয়ে যাবে, তাহলে কিন্তু হবে না। এখন বাইরে থেকে যদি তুমি দেখো মনে হচ্ছে কি, দেখো গলগি বডি কি করতেছে, প্রোটিন রিলিজ করতেছে। দেখো এটা হচ্ছে প্রোটিন, তাহলে গলগি বডি কি রিলিজ করতেছে, রিলিজ মানে কি নিঃসরণ বা নির্গমন। তাহলে গলগি বডি কি করতেছে, বাইরে থেকে দেখলে মনে হচ্ছে এভাবে প্রোটিন নিঃসরণ করতেছে, এভাবে লিপিড নিঃসরণ করতেছে। বাইরে থেকে দেখলে মনে হবে না, কারণ এটা পরিবহনের কাজ করে না, প্রোটিন লিপিড এটার ভিতর দিয়েও যাবে। সো বাইরে থেকে তুমি যদি দেখো মনে হচ্ছে যে গলগি বডি কিছু একটা বাইর করতেছে, প্রোটিন বাইর করতেছে, লিপিড বাইর করতেছে। তো বাইর করা মানে কি নিঃসরণ, নিঃসরণ মানে কি নির্গমন। তাহলে এটা আরেকটা কাজ কি বলতো, এটার আরেকটা কাজ হচ্ছে নির্গমন বা নিঃসরণ, বা ইংরেজিতে বলে সিক্রেশন, কিসের, যেমন আমি বলতে পারি প্রোটিনের কথা বলতে পারি, লিপিডের কথা বলতে পারি। এই যে প্রোটিন, এই যে লিপিড, এই প্রোটিন লিপিড এগুলো নিঃসরণ করে কে, গলগি বডি। এগুলো বইয়ে পাবা। কেন নিঃসরণ করে আশা করি বুঝতে পারছো, কারণ প্রোটিন লিপিডকে তোমার এটার মধ্য দিয়ে যাইতে হবে। তো এটার মধ্য দিয়ে যদি যাইতে হয় তাহলে কি মনে হবে বাইরে থেকে, এ লিপিড বাইর করতেছে, এ প্রোটিন বাইর করতেছে, তাহলে নির্গমন, নিঃসরণ বা সিক্রেশন, এটা হচ্ছে দুইটা ইম্পর্টেন্ট কাজ। এখন আসো আরেকটা ইম্পর্টেন্ট কাজ, সেটা কি, 3 নাম্বার। আরেকটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ভাইয়া প্যাকেজিং। খুবই গুরুত্বপূর্ণ এবং মজার। কি প্যাকেজিং, মানে কি ভাইয়া, প্যাকেজিং মানে হচ্ছে প্যাকেট করা, প্যাকেট। আমি ব্যাপারটা একটু বলি। ধরে নাও আমরা বিভিন্ন জিনিস পাঠাই, একজন আরেকজনকে পাঠাই বিভিন্ন জিনিস। যেমন ধরে নাও তুমি কাউকে ফল পাঠাতে চাচ্ছ বা মিষ্টি পাঠাতে চাচ্ছ, তো তুমি যখন এই ফল মিষ্টি পাঠাবা তখন কি তুমি এগুলা কি প্যাকেট করা ছাড়া বা প্যাকেজিং করা ছাড়া কি পাঠাবা না। আমরা যখন দোকানে জুতা কিনতে যাই, দোকানদাররা আমাকে যখন জুতা দেয় তখন জুতা ধরায় দেয় না, জুতাটাকে প্যাকেট করে প্যাকেজিং করে তারপর আমাদেরকে দেয়। বা আমরা যখন কাউকে কিছু পাঠাতে চাই তখন কিন্তু এমনি ডাইরেক্ট সরাসরি মুক্তভাবে পাঠাই না, প্যাকেজিং করে পাঠাই।
তো গলগি বডিও ঠিক সেম কাজ করে। যেমন দেখো এই যে লিপিড, এই যে প্রোটিন, এই যে লিপিডগুলো ঢুকতেছে না এই গলগি বডি দিয়ে, ঢুকে যখন বাইর হচ্ছে তখন গলগি বডির কাজ হচ্ছে এই জিনিসগুলোকে প্যাকেট করে ফেলা। প্যাকেট মানে কি? প্যাকেট মানে কি? আবরণ। তাহলে এই যে প্রোটিনটা বাইরে হচ্ছে, তো গলগি বডি কি করবে? এই প্রোটিনটা যখন ঢুকে যখন এভাবে বাইরে হবে তখন এই প্রোটিনের চারপাশে একটা কি তৈরি করবে? আবরণ তৈরি করবে, মানে প্যাকেট করবে। এই চারপাশে একটা আবরণ তৈরি করতেছে, তাহলে এটাকে কি করে ফেললো? প্যাকেজিং করে ফেললো। তারপর এই যে লিপিড দেখতেছো, এই লিপিডের চারপাশে একটা কি তৈরি করে ফেলবে? আবরণ তৈরি করে ফেলবে। তাহলে কি করে ফেলবে? আবরণ মানে কি? এভাবে একটা প্যাকেট তৈরি করা। আবরণ তৈরি করা মানে কি? প্যাকেজিং করা। তাহলে গলগি বডির আরেকটা গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে প্রোটিন লিপিডগুলো গলগি বডির ভিতর দিয়ে যাবে এগুলোকে কি করে ফেলা? প্যাকেট করে ফেলা, প্যাকেজিং করে ফেলা, একটা আবরণ তৈরি করে দেওয়া। তো এটাই হচ্ছে প্যাকেজিং। তাহলে প্যাকেজিং মানে কি? প্যাকেজিং মানে হচ্ছে ইআর থেকে, ইআর মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপাদিত যে জিনিসগুলো তৈরি হয়, উৎপাদিত দ্রব্যাদি মানে দ্রব্য, উৎপাদিত মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপন্ন হয়েছে। উৎপাদিত দ্রব্যাদি প্যাকেট করা মানে কি? ঝিল্লিবদ্ধ করা। ঝিল্লি মানে আবরণ, বদ্ধ মানে কভার করা। তার মানে এই যে প্যাকেজিং মানে হচ্ছে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যেগুলো বের হবে, যেগুলো গলগি বডির ভিতর দিয়ে যাবে, সেগুলো যখন বের হবে এগুলোকে একটা আবরণ তৈরি করে দেওয়া, একটা ঝিল্লি তৈরি করে দেওয়া, প্যাকেজিং করা। ঠিক আছে? জুতা যেখানে আমরা প্যাকেজ করি সেটা হচ্ছে বাক্স, ঠিক সেমভাবে এটা হচ্ছে। সো দেখো এই জিনিসগুলো তোমরা বইয়ে পাবা যে পরিবহনের কাজ করে, ট্রাফিক পুলিশ বলে, তারপর প্রোটিন নির্গমন করে, লিপিড নির্গমন করে, এবং প্যাকেজিং করে, মানে ইয়ার থেকে তো এই জিনিসগুলো আমি তোমাদেরকে ভিজুয়ালাইজেশন করাইছি এই ফিগারটার মাধ্যমে। আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, সেগুলো আমি সামনে আস্তে করে বলবো, বাট আমার মনে হয়েছে এগুলো আগে তোমাদেরকে একটু বলে দেওয়া জরুরি, কারণ তোমাদেরকে ফিল করানোটা জরুরি যে আসলে গলগি বডি কেন দরকার, এটা ফিল করানোটা জরুরি। তো তোমরা আমাকে বলো, এই গলগি বডির আমি 3টা কাজের কথা বলছি। একটি হচ্ছে পরিবহনের কথা বলছি, কেন পরিবহন হিসেবে কাজ করে, পরিবহন পথ হিসেবে কাজ করে। একটি হচ্ছে ট্রাফিক পুলিশ কেন বলে, তারপর হচ্ছে নির্গমন নিঃসরণ মানে প্রোটিন নির্গমন, লিপিড নির্গমন কেন বলে, আর একটা হচ্ছে প্যাকেজিং করা। তোমরা এই 3টা জিনিস বুঝছো কিনা তাড়াতাড়ি কমেন্টে জানাও। তাড়াতাড়ি আমাকে একটু কমেন্টে জানাও যে এই 3টা জিনিস তোমরা বুঝতে পারছো কিনা। এক জায়গায় সব কিছু দেখো, আমরা ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে দেখলেই কিন্তু অনেক কিছু এই 2টা জিনিস বুঝতে পারবো। এই 2টা জিনিসকে ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে, মানে এটা একটা পরিবহন পথ হিসেবে কাজ করতেছে, প্রোটিন লিপিডগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। ওকে, তাহলে পরিবহন বুঝলা। ট্রাফিক পুলিশ কেন বলতেছে? ট্রাফিক পুলিশ সেম কাজ করে, যানবাহন নিয়ন্ত্রণ করে, আমাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় পার হতে সাহায্য করে, রাস্তা পার হতে সাহায্য করে। দ্যাটস ওয়াই ট্রাফিক পুলিশ বলতেছে। নির্গমন বা নিঃসরণ কেন বলতেছে? তুমি যদি বাইরে থেকে আরেক অ্যাঙ্গেলে দেখো মনে হবে যে এই গলগি বডি প্রোটিন বাইর করতেছে, এই গলগি বডি লিপিড বাইর করতেছে, যেহেতু এদিক দিয়ে যাচ্ছে, তাহলে দূরের থেকে দেখলে মনে হবে না এটা প্রোটিন বাইর করতেছে, এটা লিপিড বাইর করতেছে, দূরের থেকে দেখলে তো এটাই মনে হবে। তাই এটাকে বলা হয় নির্গমন করে, নিঃসরণ করে। কি নির্গমন করে? প্রোটিন নির্গমন করে, প্রোটিন যাবে। কি নির্গমন করে? লিপিড নির্গমন করে। এগুলো কোথায় তৈরি হয়েছিল? এন্ডোপ্লাজমিক রেটিকুলামেই তো তৈরি হয়েছে। তাই প্রোটিন লিপিডের কথাই তো বলতেছি না, এগুলো কোথায় তৈরি হয়েছিল? প্রোটিন লিপিড কেন বলতেছি? কারণ প্রোটিন লিপিড তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামেই তৈরি হয়েছে, তাই প্রোটিন লিপিডের কথাই তো বলতেছি। ওকে ফাইন। এখন আমরা যখন কোনো কিছু পাঠাই কাউকে, একটা প্যাকেজ করি না, প্যাকেট করি না, তাই গলগি বডির আরেকটা কাজ হচ্ছে প্যাকেজিং করা। মানে এই যে প্রোটিন লিপিডগুলো যখন এদিক দিয়ে যাবে সে একটা আবরণ তৈরি করে দিবে। তাহলে ইয়ার থেকে যে দ্রব্যাদি তৈরি হবে যেমন প্রোটিন লিপিড, সেগুলোকে কি করে দিবে? প্যাকেজ মানে কি? ঝিল্লিবদ্ধ, একটা ঝিল্লি তৈরি করে দিবে। যেমন একটা মারাত্মক এক্সাম্পল হচ্ছে লাইসোসোম। এখানে একটা যেমন লিখতে পারো, যেমন দিয়ে লিখতে পারো লাইসোসোম। এখন লাইসোসোমই সেম, যেমন দিয়ে বলতে পারো লাইসোসোম। এই লাইসোসোম হচ্ছে প্যাকেজিংয়ের ফসল, গলগি বডির প্যাকেজিংয়ের ফসল এই লাইসোসোম। কেন জানো? তোমরা কি লাইসোসোম চিনো? আমি একটু মনে করে দিই লাইসোসোম কি। লাইসোসোম এমন একটা জিনিস যেটা কোনো কিছু লাইসিস করতে পারে, মানে কোনো কিছু ভেঙে ফেলতে পারে। যেমন জীবাণুকে টুকরো টুকরো করে মেরে ফেলতে পারে। এখন জীবাণুকে ভাঙতে হলে তোমার লাগবে এনজাইম। তাহলে দেখো এনজাইম লাগবে তোমার। আমি আরেকটু বলবো সামনে। এনজাইম ইজ প্রোটিন, এনজাইম ইজ
প্রোটিন, এই দেখো প্রোটিন। এখন প্রোটিনটা কোথায় তৈরি হয়েছে? ইয়ারে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রোটিন তৈরি করে। অ্যান্ড প্রোটিন ইজ অলসো কল্ড এনজাইম। তাহলে এনজাইম কে তৈরি করে? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের রাইবোজোম তৈরি করে। এখন এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে এনজাইমগুলো আছে সেগুলো এই গলগি বডির ভেতর দিয়ে যাবে। যাওয়ার সময় এই এনজাইমগুলো প্যাকেজিং হবে, মানে বাইরে একটা ঝিল্লি থাকবে। এই দেখো প্যাকেজিং হবে, ঝিল্লি থাকবে। সো এটাকে তুমি লাইসোসোম বলতে পারো। তাহলে লাইসোসোম কি? সেটা হচ্ছে এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যে এনজাইমগুলো তৈরি হয়, এই যে এনজাইমগুলো তৈরি হয়, এই যে এনজাইমগুলো তৈরি হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, বিকজ এনজাইম ইজ কল্ড প্রোটিন। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের রাইবোজোমই প্রোটিন তৈরি করে। এখন এগুলোই গলগি বডি দিয়ে যাবে না? এই যে এনজাইমগুলো গলগি বডি দিয়ে যাবে। গলগি বডি কী করে? প্যাকেজিং করে, মানে বাইরে একটা কি তৈরি করে দেয়? ঝিল্লি। তোমরা জানো লাইসোসোমে কি আছে? বাইরের দিকে এভাবে একটা দ্বিস্তরী ঝিল্লি আছে। এই যে লাইসোসোম যে তৈরি করলাম, এটা কার ফসল? এটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গলগি বডির ফসল। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে দিছে? এই প্রোটিন মানে এনজাইমগুলো তৈরি করে দিয়েছে ভিতরে। আর গলগি বডি কি করছে? এটাকে প্যাকেট করছে, মানে বাইরে একটা আবরণ তৈরি করছে। দেখো কত মজা। তুমি যদি বই তো আছে, বইয়ে তো এগুলো বলছে, অবশ্যই বইয়ে বলছে, বাট তুমি বই যদি এমনিই পড়ে যাও, এগুলোকে যদি তুমি ভিজুয়ালাইজ করতে না চাও, এগুলোর যদি ভিশনটা তোমরা ক্লিয়ার না করো তাহলে কিন্তু হবে না। এই ভিশনগুলো ক্লিয়ার করতে হবে তোমাকে। এখন তুমি বই পড়তে গেলে তোমাকে মজা লাগবে, কেন জানো? কারণ তুমি বেসিকটা জেনে ফেলছো, ভিশনটা তোমার ক্লিয়ার। ওকে, আশা করি এই জিনিসটা ক্লিয়ার। এখন আসো আমরা এই গলগি বডি নিয়ে বিস্তারিত আমরা জানতে পারবো। চলো আমরা এই গলগি বডি নিয়ে এখন বিস্তারিত একটু আলোচনা করি। আমরা আস্তে আস্তে সব কিছুর আনসার দিব। তোমরা জাস্ট তোমাদের অনেকেই প্রশ্ন করে ফেলো আগে ভাগে। সো আমি তোমাদের প্রশ্নের যদি তৎক্ষণাৎ আনসার না দিই, সো তোমরা কি করবা? ধৈর্য ধরবা। তৎক্ষণাৎ আনসার না দিতেই পারি, কারণ আমি একটু সিস্টেমে যাবো, ধাপে ধাপে যাবো। সো একটা সময় গিয়ে উত্তর পাবা, সো ধৈর্য ধরলেই হবে। আর তবুও যদি তুমি উত্তর নাও পাও, তখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, কোনো সমস্যা নেই। এখন আসো আমরা এই যে গলগি বডির কথা বলছি, গলগি বডির একটা স্ট্রাকচার আমরা আলোচনা করব। তো প্রথমে আসো, এটার নাম গলগি বডি কেন বলছেন, আবার গলগি অ্যাপারেটাস মানে যন্ত্র কেন বলা হচ্ছে? অ্যাপারেটাস যে কথা, যন্ত্র একই কথা। ওকে ফাইন। আবার বডি কেন বলতেছে? কারণ বডি আর যন্ত্র কিন্তু একই কথা না, বডি আলাদা জিনিস। কেন আবার বডি বলতেছে, কেন যন্ত্র বলতেছে? দেখো, বডি মানে হচ্ছে দেহর মতো অংশ, শরীরের মতো কোনো অংশ। যেমন আমি হচ্ছি হিউম্যান, আমি পুরো একজন হচ্ছে হিউম্যান, আর আমার হিউম্যান মানে বিভিন্ন বডি পার্টস আছে বা বডি আছে, মানে হিউম্যান বডি আছে। আমরা বলি হিউম্যান এক জিনিস, হিউম্যান বডি আর এক জিনিস। যেমন আমার এই জিনিস পুরাগুলো কিন্তু এক একটা বডি আছে এখানে। যেমন হাত বডি, মাথা বডি, এই বুক বডি, এগুলো হচ্ছে বডি। সো বডি হচ্ছে মেইন একটা অংশ। ওকে, আর আমি পুরো একজন হচ্ছে মানুষ। ওকে, যেমন আমি মেশিনের কথা বলি, তোমাদেরকে মেশিনের কথাই বলি। তোমরা জানো মেশিনকে বলা হয় যন্ত্র, পুরা মেশিনটাকে বলা হয় যন্ত্র, আর মেশিনের বিভিন্ন পার্টসকে বলা হয় বডি পার্টস। তোমরা এটাই বলি, এটাই দিয়ে বুঝবা। মেশিনের কথা চিন্তা করো, মেশিন মানে হচ্ছে যন্ত্র, পুরা অংশটাকে তুমি মেশিন বলো। এমন না যে মেশিনের একটা অংশকে মেশিন বলো, তুমি পুরা অংশটাকেই মেশিন বলো। এখন ওই মেশিনের বিভিন্ন অংশ থাকে যেগুলোকে তোমরা বলো বডি পার্টস, বডি। তাহলে বডি এক জিনিস, মেশিন আর এক জিনিস। মেশিন হচ্ছে পুরা, আর বডি হচ্ছে ওটার অংশ, মেইন অংশ ওটার অংশ। ঠিক সেমভাবে এই যে গলগি বডির কথা বলতেছি, গলগি বডিতে অ্যাকচুয়ালি মেইন অংশ যেটা, বা গলগি যন্ত্র যেটা মেইন অংশটা আমি বলি গলগি বডির তিনটা অংশ দেখা যায়। আমি তোমাদেরকে একটু বলি। একটা অংশ হচ্ছে সিস্টার্নি, একটি অংশ হচ্ছে সিস্টার্নি, একটি অংশ হচ্ছে ভ্যাকুয়াল, আরেকটি অংশ হচ্ছে বেসিকল। তাহলে দেখো এই গলগি বডির তিনটা অংশ দেখা যায়। গলগি বডি বলতেছি বা গলগি যন্ত্র যাই বলি। একটি হচ্ছে সিস্টার্নি, একটি হচ্ছে বেসিকল, একটি হচ্ছে বেসিকল, আর একটা হচ্ছে ভ্যাকুয়াল। এই তিনটা অংশ। ওকে ফাইন। এখন অ্যাকচুয়ালি তুমি যখন গলগি বডি বা গলগি যন্ত্র দেখবা, তুমি অ্যাকচুয়ালি যে অংশটা বেশি দেখবা সেটা হচ্ছে সিস্টার্নি। তো সিস্টার্নি বেশি দেখবা, এই ভ্যাকুয়াল বা বেসিকল খুব কমই দেখবা। অ্যাকচুয়ালি নর্মালি গলগির যে বডিটা তৈরি হয়েছে,
এই বডিটা অ্যাকচুয়ালি সিস্টার্নি দিয়ে তৈরি হয়েছে। তাই অ্যাকচুয়ালি আমরা যখন গলগি বডি বলবো তখন অ্যাকচুয়ালি গলগি বডি এটাকেই বলে, এই সিস্টার্নিকেই গলগি বডি বলে। ভ্যাকুয়াল ভেসিকল এগুলোকে গলগি বডি বলে না, কারণ নর্মালি যে গলগি বডি সেটা অ্যাকচুয়ালি এই সিস্টার্নি, পুরো অংশটাই বলতে গেলে সিস্টার্নি। ভ্যাকুয়াল ভেসিকল এগুলো খুব কম, এগুলা খুব কম। তাই বডি বলতে গেলে আমরা সিস্টার্নিকেই বলি। তাহলে গলগি বডি বলতে তুমি কাকে বুঝবা? সিস্টার্নিকে বুঝবা। কিন্তু যখন গলগি যন্ত্র বলবে, যন্ত্র কখন বলে? মেশিন কখন বলে? পুরো অংশটাকে মেশিন বলে। তাহলে দেখো এই পুরো অংশ মানে কি? সিস্টার্নি, ভ্যাকুয়াল, ভেসিকল, এই পুরো অংশটাকে তুমি তখন বলবা গলগি যন্ত্র বা গলগি অ্যাপারেটাস। এই তিনটা অংশকে একত্রে বলবা গলগি যন্ত্র বা গলগি অ্যাপারেটাস। তাহলে দেখো গলগি বডি আর গলগি যন্ত্র একই কথা না। গলগি বডি হচ্ছে নর্মালি এই অংশটা দিয়েই মূলত পুরো অংশটাই তৈরি, বলতে গেলে এই অংশটাই বেশি আর কি। এই অংশগুলো খুব কমই, বলতে গেলে এগুলা কমই। তো এই অংশটাকেই তাই গলগি বডি বলে। বাট যেহেতু এই অংশগুলো আছে, তিনোটাকে একসাথে বলে যন্ত্র। এই তিনোটাকে একসাথে বলে যন্ত্র, আর গলগি বডি বলে শুধু সিস্টার্নিকে। আশা করি তোমাদেরকে আমি গলগি বডি আর গলগি যন্ত্র কি সেটা বুঝাতে পারছি। এখন দেখো তোমরা অনেকেই সিস্টার্নি, ভেসিকল, ভ্যাকুয়াল এগুলো কি চিনো না, এগুলো আমরা ফিগার রাখবো, চিনাবো। তার আগে আমি একটু বলি এই সিস্টার্নি শব্দটা কি, এটা আমি একটু বলি তোমাদেরকে। এটাই হচ্ছে মূলত গলগি বডি। দেখো গলগি বডি মানে হচ্ছে এটাই, এই দুইটা না। এই যে সিস্টার্নি নর্মালি এটাকে বলা হয়, এগুলো হচ্ছে চ্যাপ্টা হয়, চ্যাপ্টা চিনো তো? চ্যাপ্টা এগুলো দেখতে এরকম হয়, আমি একটু তাও একটু এঁকে দেখাই। এগুলো দেখতে এরকম লম্বা লম্বা হয়, তোমরা দেখবা বইয়ে ফিগার আছে, এরকম লম্বা লম্বা হয়। এই যে দেখো, এই যে সিস্টার্নি, সিস্টার্নি, সিস্টার্নি। দেখো গলগি বডি বলতে আমরা সিস্টার্নিকেই বলতেছি, কারণ এগুলোই বেশি, এগুলো মিলেই তৈরি হয় সব কিছু। তাহলে এরকম লম্বা লম্বাই, আমি দেখো এগুলো চ্যাপ্টা, তাই না? এটা চ্যাপ্টা না? এটা চ্যাপ্টা না? আবার দেখো এখানে ভিতরে কিন্তু খালি জায়গা আছে, এটা একটা খালি জায়গা, এটার ভিতরে খালি জায়গা আছে, এটা হচ্ছে খালি জায়গা। তো ভিতরে খালি জায়গাকে আমরা কি নামে ডাকি? থলি ডাকি। থলি কি নামে ডাকি? যেমন থলি, বাজারের থলি, ব্যাগ থলি, থলি বা ব্যাগ যাই বলো। তো এটার ভিতরে খালি জায়গা আছে, তাই এটাকে বলা হয় চ্যাপ্টা থলি। নর্মালি এটাকে আমরা কি নামে জানি? সিস্টার্নি, চ্যাপ্টা থলি। দেখো এগুলো চ্যাপ্টা, ভিতরে খালি জায়গা আছে থলির মতো, তাই এটাকে বলে থলি। কি বলে? চ্যাপ্টা থলি। এখন আসো ভ্যাকুয়াল বা ভেসিকল কি? তোমরা অনেকেই কিন্তু ভেসিকল চিনো, ভ্যাকুয়াল চিনো। গহ্বর বলে। গহ্বর মানে কি? খালি জায়গা। তোমরা জানো যে আমরা একটা ওয়ার্ড জানি ভ্যাকিউম। ভ্যাকিউম, ভ্যাকিউম শুনছি না? শূন্যস্থান, বায়ু, বায়ু শূন্যস্থান, ফিজিক্সে পড়ার কথা। তো এই ভ্যাকিউম শব্দটা মানে শূন্যস্থান, শূন্যস্থান মানে ফাঁকা, ফাঁকা মানে গহ্বর। তাই ভ্যাকিউম থেকে আসছে ভ্যাকুয়াল, ভ্যাকুয়াল অফ তো সেম, গহ্বর মানে ফাঁকা জায়গা। তোমরা জানো এটা যদি একটা উদ্ভিদ কোষ হয়, উদ্ভিদ কোষে এরকম একটা বড় গহ্বর আছে, এটাকেই তো ভ্যাকুয়াল বলে ইংরেজিতে। দেখো বাংলায় বলে কোষ গহ্বর, বাংলায় বলে কোষ গহ্বর, ইংরেজিতে বলে ভ্যাকুয়াল। তাহলে নর্মালি ভ্যাকুয়াল মানে হচ্ছে গহ্বর, সেকে অবশ্যই এটা বড় গহ্বর, এগুলো সাইজে কি হয়? বড় হয়। তাই আমরা ভ্যাকুয়ালকে বলি বড় গহ্বর, সাইজে বড়। তাহলে ভাই ভ্যাসিকল কি? ভ্যাসিকলও সেম ভ্যাকুয়ালের মতো, তবে ভ্যাসিকল হচ্ছে এরকম ছোট ছোট, এরকম ছোট ছোট গহ্বর, এরকম ছোট ছোট। যদিও গহ্বর বলি এটাকে, তবে এটাকে গহ্বর না বলে থলি বলাটাই বেস্ট। তো এটাকে, এগুলো আমরা নর্মালি ভ্যাসিকলকে তোমরা বলতে পারো ছোট গহ্বর, ছোট গহ্বর এরকম বলতে পারো, ছোট গহ্বর এরকম বলতে পারো। ঠিক আছে, আশা করি তোমরা ভ্যাকুয়াল বুঝতে পারছো আর ভেসিকলের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো। নর্মালি আমরা ভ্যাকুয়াল বা কোষ গহ্বর যখন বলি তখন বড় বড়গুলোকে আমি বলি বড় গহ্বরটা। বাট ভ্যাসিকলের ক্ষেত্রে সেমই বলতে গেলে ভ্যাকুয়ালের মতো, তবে সাইজে কিন্তু ছোট, মানে ছোট ছোট এরকম ছোট ছোট। তবে এটাকে ভেসিকল বলবো, ভ্যাকুয়াল বলবো না, ভেসিকল বলবো, বিকজ এটা অনেকটা থলি টাইপসের। তো এখানে তুমি লিখতে পারো এটা হচ্ছে ছোট গহ্বর থলি, ছোট গহ্বর থলি। এটা থলি টাইপসের, বাইরে মেমব্রেন থাকে, বাইরে কি থাকে? মেমব্রেন থাকে, ঝিল্লি থাকে। ওকে ফাইন। ওকে, এই তিনটা অংশ মিলেই হচ্ছে গলগি যন্ত্র। যখন তিনটা অংশ বলবা তখন যন্ত্র বলবা, আর যখন শুধু সিস্টার্নি বলবা তখন বডি বলবা। কারণ তুমি দেখো গলগি বডি মূলত সিস্টার্নি,
এটা সিস্টার্নি, এটা সিস্টার্নি, এটা সিস্টার্নি, এটা সিস্টার্নি, এটা সিস্টার্নি। গলগি বডি বলতে গেলেই সিস্টার্নি, তাই সিস্টার্নি হচ্ছে গলগি বডি। আর যখন তিনোটা একসাথে বলবা তখন হয়ে যাবে গলগি যন্ত্র, মেশিন। মেশিন পুরাটাই বলে, অর্ধেক অর্ধেক অংশকে মেশিন বলে না। ওকে ফাইন, ভালো কথা। তো তোমরা বুঝতে পারছো যে গলগি বডির 3টা অংশ থাকে। ওকে ফাইন। এখন তোমরা জানো যে এই গলগি বডি আবিষ্কারক কে করছে। এই গলগি বডি আবিষ্কার করছে, নাম দেখেই বোঝা যায় যে বিজ্ঞানী আবিষ্কার করছে। উনি ছিলেন বিজ্ঞানী বলতে গেলে উনি ছিলেন স্নায়ু তত্ত্ববিদ। স্নায়ু তত্ত্ববিদ মানে বুঝো তো, স্নায়ু মানে কি? নিউরন। উনি ছিলেন নিউরন তত্ত্ববিদ, উনি নিউরন নিয়ে গবেষণা করতেন। তো নিউরন নিয়ে গবেষণা করতে গিয়ে দেখলেন নিউরনের কোষে উনি গলগি বডি দেখতে পেলেন, এরকম কিছু স্ট্রাকচার দেখতে পেলেন যেগুলো আগে কেউ দেখে নাই। উনি প্রথম দেখতে পাচ্ছেন, উনি নিউরন নিয়ে গবেষণা করে, এই জন্য ওনাকে বলা হয় স্নায়ু তত্ত্ববিদ। উনি মানুষের নিউরন নিয়ে তো গবেষণা করবে না, উনি গবেষণা করছে বিড়াল ও প্যাঁচার নিউরন নিয়ে। বিড়াল ও প্যাঁচার নিউরন নিয়ে গবেষণা করার সময় নিউরন কোষে এরকম কিছু অংশ দেখতে পাইছে। এরকম কিছু অংশ দেখতে পাওয়ার পর উনি ওনার নাম অনুযায়ী এটার নাম নিয়ে দিয়েছে। ওনার নামও কিন্তু গলগি, ওনার নাম হচ্ছে ক্যামিলো গলগি, তাই এটার নাম গলগি বডি বলে। ওনার নাম হচ্ছে ক্যামিলো গলগি। উনি স্নায়ুতত্ত্ববিদ, উনি বিড়াল ও প্যাঁচার নিউরনে প্রথম এই গলগি বডিটা আবিষ্কার করছে। তো কে আবিষ্কার করছে এটাই মনে রাখলেই চলবে, আর এটা তো মনে রাখতে হয় না। গলগি গলগি, ক্যামিলো গলগি, শেষ, ফাইন গেল। আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। ওকে ফাইন। ওকে, এখন দেখো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমি তোমাদেরকে বলবো। দেখবা এই যে গলগি বডির অনেকগুলো নাম আছে, এই নামগুলোর মিনিংটা আমরা জানি না। যে ভাইয়া এই গলগি বডির একটা নাম আছে, আমি একটু বলি। একটা নাম আছে ডিকটায়োজম। ভাইয়া তুমি দেখবা যে গলগি বডির এই ডিকটায়োজম বলে। নর্মালি ডিকটায়োজম তুমি পাবা উদ্ভিদ কোষে, নট প্রাণী কোষে ডিকটায়োজম বলে না। উদ্ভিদ কোষের ক্ষেত্রে গলগি বডিকে বলে ডিকটায়োজম, এটা গলগি বডি বোঝাচ্ছে, বাট এটার নাম উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা ডিকটায়োজম বলি। এখন অনেকেই চিন্তা করে ভাই এটার নাম আমরা তো নর্মালি গলগি বডিই জানি, তো এটাকে আবার ডিকটায়োজম বলার দরকার কি উদ্ভিদ কোষের ক্ষেত্রে? কেন বলার দরকার আছে দেখো, কারণ এটাকে যদি ভালো সোম আসছে সোমা থেকে। তোমরা জানো সোম শব্দটা যেখানে পাবা সোমা, সোমা মানে হচ্ছে বডি, এই দেখো গলগি বডি। ওকে ফাইন, বডি। এখন ডিকটায়ো মানে কি? ডিকটায়ো মানে হচ্ছে জাল। জাল মানে কি? নেট। জাল মানে কি? নেট। তার মানে তোমরা যখন উদ্ভিদ কোষ দেখবা, উদ্ভিদ কোষে নর্মালি গলগি বডিগুলো কিভাবে থাকে? জালের মতো ছড়াই ছিটাই থাকে। যেমন এই যে এগুলো, এটা গলগি বডি না? দেখবা যে এরকম জালের মতো ছড়াই ছিটাই থাকবে। এদিকে এদিকে একটা অংশ ছড়াই ছিটাই থাকবে, এদিকে একটা অংশ থাকবে, এদিকে একটা অংশ থাকবে, এইদিকে একটা অংশ থাকবে। তাহলে পুরো উদ্ভিদ কোষে চারিদিকে চারিদিকে জালের মতো ছড়া, যেরকম জাল চারিদিকে ছড়াই থাকে, এটাও চারিদিকে জালের মতো ছড়াই ছড়াই থাকবে। তাই এগুলোকে বলা হয় উদ্ভিদ কোষের ক্ষেত্রে ডিকটায়োজম, মানে জালের মতো ছড়াই ছিটাই থাকে। আর এগুলো নর্মালি বলতে গেলে সিস্টার্নি। দেখো এটা সিস্টার্নি, একটু আগেই তোমাদেরকে আমি বলছিলাম কিন্তু সিস্টার্নি কি, এটাও সিস্টার্নি, এগুলো সব সিস্টার্নি। তো ডিকটায়োজম বলতে অ্যাকচুয়ালি আমরা কাদেরকে বুঝি? সিস্টার্নিকে বুঝি। তা আমি বলছিলাম নর্মালি গলগি বডি বলা হয় সিস্টার্নিকে, ভ্যাকুয়াম এগুলোকে গলগি বডি বলে না। ওই তিনটা একসাথে বললে গলগি যন্ত্র হয় আর কি, বাট বডি বলতে শুধু সিস্টার্নিকেই বলে। তাই দেখো বডি কথাটা এখানে আছে, তাহলে বডি মানে কি? সিস্টার্নি। তাহলে ডিকটায়োজম মানে কি? সিস্টার্নি, নট ভ্যাকুয়াম। ফাইন। ডিকটায়োজম মানে শুধু সিস্টার্নিকে বলে। এই যেগুলো তো সিস্টার্নি, ভ্যাকুয়াম গহ্বর কিছু আছে এখানে না। ওকে, এটা তুমি পাবে। এখন আসো ডিকটায়োজমতে গেল ভাইয়া, ভালো কথা। দেখবা যে আরেকটা নাম আছে গলগি বডির, এটার নাম হচ্ছে ইডিওজম। এই দেখো ইডিওজম, গলগি বডির আরেক নাম হচ্ছে ইডিওজম। ভাইয়া কি বলেন, মহা মুশকিলে উঠছে, এত নাম যেরকম কবিদের অনেক ছদ্মনাম থাকে সেরকম আর কি। দেখো সোম শব্দটা তো তোমরা বুঝছোই, সোম মানে সোমা থেকে আসছে, অ্যান্ড সোমা মানে বডি, গলগি বডি, বুঝতেই পারতেছ। এখন ইডিওজম কেন বলা হচ্ছে? ইডিও শব্দটার অর্থ হচ্ছে অস্বাভাবিক। তার মানে গলগি বডিটা যদি স্বাভাবিকের মতো না হয়ে অস্বাভাবিক হয় তখন এটাকে বলে ইডিওজম। মানে গলগি বডি নর্মালি দেখতে এরকম, তাই না? তো এখন গলগি বডি যদি এরকম না হয়, অন্যরকম হয়, তাহলে এটাকে তো আমি স্বাভাবিক বলবো না, এটাকে আমি কি বলবো? অস্বাভাবিক বলবো। এখন অস্বাভাবিক কোথায় থেকে এটা ইম্পর্টেন্ট।
অস্বাভাবিক গলগি বডি থাকে শুক্রাণুর মাথার, শুক্রাণুর দুইটা অংশ আছে, একটা হচ্ছে মাথা আর একটা হচ্ছে লেজ। শুক্রাণুর মাথার অ্যাক্রোজোমে, শুক্রাণুর মাথার অ্যাক্রোজোম হচ্ছে ইডিওজোম। খেয়াল করবা, শুক্রাণুর মাথার অ্যাক্রোজোম হচ্ছে ইডিওজোম। দেখো আমি যদি শুক্রাণু আঁকি, শুক্রাণু দুইটা অংশ, একটি হচ্ছে এরকম মাথা, একটি হচ্ছে এরকম মাথা, আর একটি হচ্ছে লেজ। এখন মাথায় একটা গলগি বডি থাকে, নাম হচ্ছে ইডিওজোম। যেমন দেখো এই মাথার দিকে, এই মাথার দিকে যেটা আছে এটাই গলগি বডি, এটাই গলগি বডি। তবে এটার নাম কিন্তু অস্বাভাবিক বিধায়, স্বাভাবিকের মতো না বিধায় এটা অস্বাভাবিক বিধায়, এটার নাম ইডিওজোম। তো এটাকে অ্যাকচুয়ালি অ্যাক্রোজোমও বলে। এটাকে কি বলে? অ্যাক্রোজোম বলে। অ্যাক্রোজোম মানেই হচ্ছে গলগি বডি, অ্যাক্রোজোম মানেই হচ্ছে ইডিওজোম। তাহলে এই যে অ্যাক্রোজোম, এটাই গলগি বডি, অস্বাভাবিক গলগি বডি, দ্যাট মিনস অস্বাভাবিক গলগি বডি মানে কি? ইডিওজোম। এখন অ্যাক্রোজোম কি? অ্যাক্রোজোম হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ কিছু এনজাইম থাকে, যে এনজাইমগুলো দিয়ে তোমার ডিম্বাণুর যে চারিদিকে আবরণ থাকে সেটাকে ফাটাই ফেলে। কারণ তোমরা জানো এই শুক্রাণুর মাথাটা ডিম্বাণুকে নিষিক্ত করতে হবে। তো ডিম্বাণুকে নিষিক্ত করলে ডিম্বাণুর চারিদিকে যে আবরণ থাকে ওই আবরণটাকে ভেদ করতে হবে। তাহলে এই মাথার যে অ্যাক্রোজোম আছে এটা হচ্ছে গলগি বডি, এটাই গলগি বডি, মানে অস্বাভাবিক গলগি বডি আর কি, ইডিওজোম। তো এই গলগি বডির ভিতরে থাকে বিভিন্ন এনজাইম। এই এনজাইমগুলো ওই ডিম্বাণুর চারিদিকে আবরণটাকে গলায় ফেলে শুক্রাণুকে ভিতরে ডিম্বাণুকে নিষিক্ত করতে সাহায্য করে। সো আশা করি ইডিওজোম বুঝতে পারছো, অ্যাক্রোজোম বুঝতে পারছো, অ্যাক্রোজোম বুঝতে পারছো, ইডিওজোম বুঝতে পারছো। আচ্ছা, বুঝতে পারছো কি না একটু কমেন্টে জানাও। ইডিওজোম বা অ্যাক্রোজোম যাই বলো, অ্যাক্রোজোম মানেই হচ্ছে ইডিওজোম, আর অ্যাক্রোজোম মানেই গলগি বডি, একই কথা। অ্যাক্রোজোম মানেই অস্বাভাবিক গলগি বডি মানে ইডিওজোম, তাই ইডিওজোম বলতেছে। আর অ্যাক্রোজোম মানে কি আমি বুঝাইলাম। অ্যাক্রোজোম হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ এনজাইম থাকে যেগুলো ডিম্বাণুর চারিদিকে আবরণটাকে গলায় ফেলে শুক্রাণুকে নিষিক্ত করতে ডিম্বাণুকে নিষিক্ত করতে সাহায্য করে। ওকে, আরেকটা অংশ দেখবা, এটাকে আবার কি বলে? গলগি বডিকে লাইপোকন্ড্রিয়া বলে। দেখো লাইপোকন্ড্রিয়া, তো ভাইয়া এটার নাম আবার লাইপোকন্ড্রিয়া কেন? ইন্টারেস্টিং। এটার নাম ভাইয়া লাইপোকন্ড্রিয়া মানে কি? যেমন মাইটোকন্ড্রিয়া শুনছি, মাইটোকন্ড্রিয়া শুনছি, মাইটোকন্ড্রিয়া। তো লাইপোকন্ড্রিয়া কি? তুমি দেখো এই লাইপো শব্দটা জানলেই চলবে। এই লাইপো শব্দটা আসছে লিপিড থেকে, লিপিড, লিপিড থেকে আসছে লাইপো। দেখো লিপিড থেকে কি আসছে? লাইপো। একটু মনোযোগ দাও, তুমি যদি বুঝে বুঝে পড়ো কোনো কিছুই বুঝতে নয়। লিপিডটা আসছে লাইপো থেকে, লিপিড থেকে আসছে লাইপো। তাহলে এই লাইপোকন্ড্রিয়াটা হচ্ছে একটি গলগি বডি, গলগি বডির আরেক নাম। তবে যেহেতু লিপিড, তার মানে এটাকে বলা হয় লিপিড সঞ্চয়ী থলি, বা এটাকে কি বলে, মানে এটা গলগি বডি আর কি। তবে এই গলগি বডিটার নাম লাইপোকন্ড্রিয়া কেন? কারণ এই গলগি বডিটা লিপিড সঞ্চয় করে, লিপিড জমা রাখে। ওই গলগি বডিটা কি জমা রাখে? লিপিড, লিপিড জমা রাখে। এখন এই লিপিড সঞ্চয়ী থলি বা লিপিড জমা রাখার দরকার কি, বা এগুলো কোথায় থাকে? এই গলগি বডিগুলো তো ভাই স্বাভাবিক কোষে থাকবে না, মানে ধরো নাও আমাদের কোষে কিন্তু লাইপোকন্ড্রিয়া পাবা না। ওকে, তো এটা কোথায় থাকে বা পজিশনটা কোথায়? অ্যাকচুয়ালি যেহেতু লিপিড সঞ্চয় থলি মানে লিপিড জমা রাখবে, এগুলো থাকবে বীজে। কোথায় থাকবে? বীজে থাকে, বীজে। আচ্ছা কেন বীজে থাকে তোমরা জানো? বীজে থাকে ভ্রূণ। এখন ভ্রূণের দরকার শক্তি মানে খানা। এখন ভ্রূণ মানে বীজ তো গাছ না, যে গাছের যে সালোকসংশ্লেষ হবে খাবার পাবে গাছ, এমন না। দেখো আমি বীজের কথা বলতেছি, গাছের কথা বলতেছি, এখনো কিন্তু গাছ হয় নাই, খেয়াল করবা। গাছ হলে কিন্তু গাছ নিজে নিজে খাবার তৈরি করতে পারে, বাট বীজ কি খাবার তৈরি করতে পারে? সে তো ছোট অংশ, তার তো কোনো পাতাই নেই, সে খাবার তৈরি করবে কীভাবে? আর সে খাবার তৈরি না করলে সে শক্তি পাবে কিভাবে? তাহলে চিন্তা করো বীজ শক্তি পাবে কিভাবে? তাই দেখো সৃষ্টিকর্তা বীজ একটা সিস্টেম করে দিছে। কি? বীজে থাকে গলগি বডি, নাম কি? লাইপোকন্ড্রিয়া। কি কাজ? লিপিড জমা রাখে। সো ওখানে যে লিপিডগুলো থাকে ওই বীজ কী করে? লিপিডগুলোকে ভেঙে ওখান থেকে শক্তি পায়। লিপিডকে ভেঙে কি পায়? শক্তি পায়। ফলে তারা কি করতে পারে? সারভাইভ করতে পারে। সালোকসংশ্লেষণ তো ওখানে হবে না, কারণ বীজ তো, গাছ তো না।
তাই বীজে একটা সিস্টেম থাকবে, সেটা হচ্ছে লাইপোকন্ড্রিয়া, মানে লিপিড জমা থাকবে। ওই লিপিডকে ভেঙে 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 কী পাবে, শক্তি পাবে, সার্ভাইভ করবে, মানে বড় হবে আস্তে আস্তে। তো আশা করি বুঝতে পারছো গলগি বডির 3টা নাম, ডিকটায়োজোম, ইডিওজোম অ্যান্ড লাইপোকন্ড্রিয়া। তোমরা একটু আমাকে কমেন্টে জানাও এই 3টা নাম তোমরা বুঝতে পারছো কিনা। এগুলো বইয়ে আছে, বই পড়ার সময় বারবার বলতেছি, তোমরা দেখবা বই ইডিওজোম লেখা আছে, অথচ ইডিওজোম মানে কি তুমি বুঝোই না। বই লেখা আছে লাইপোকন্ড্রিয়া, অথচ লাইপোকন্ড্রিয়া মানে কি তুমি বুঝোই না। বই লেখা আছে ডিকটায়োজোম, অথচ ডিকটায়োজোম মানে কি তুমি জানোই না। বইয়ে আছে, বাট তোমাকে তো জানতে হবে, একটু তাড়াতাড়ি কমেন্টে বলো যে এটা বুঝতে পারছো কিনা, একটু তাড়াতাড়ি কমেন্টে বলো বুঝতে পারছো কিনা। এখন আমরা মোটামুটি আমরা এখন স্ট্রাকচারের দিকে যাব। তোমরা জানো এদিকে দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। তোমরা একটু কমেন্টে জানাও, আমি তোমাদের কমেন্টটা পড়তেছি, একটু ওয়েট করো, আমি তোমাদের কমেন্টটা পড়তেছি। তোমরা একটু আমাকে তাড়াতাড়ি কমেন্টে জানাও, এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা, তোমরা তাড়াতাড়ি আমাকে একটু কমেন্টে জানাও। একটু তাড়াতাড়ি কমেন্টে জানাও। এগুলো হচ্ছে গলগি বডির একটা স্ট্রাকচার, বইয়ে পাবা, সমস্যা নেই। আচ্ছা আমি একটু তোমাদের কমেন্ট চেক করি। ডিকটায়োজমটা আবার ভাই একটু নেট প্রবলেম হয়েছিল। ওহো, ডিকটায়োজমের নেট প্রবলেম হয়েছিল, কীরকম প্রবলেম হয়েছিল তোমরা একটু জানাও। ডিকটায়োজমটা মিস করছো না তোমরা? আচ্ছা ডিকটায়োজমটা মিস করছো, বাকিগুলো তো ঠিক আছে না, নেট প্রবলেম হয়েছিল না? হ্যাঁ এটাই সমস্যা। ওকে, ডিকটায়োজমটা আমি আবার বলতেছি। তোমার নেট প্রবলেম হয়েছে নাকি বাকিদের হয়েছে? এই সবাই একটু কমেন্টে জানাও। তোমার একজনের জন্য তো তুমি আবার দেখবার কি, আগে দেখি সবার কি প্রবলেম হয়েছিল। সবার প্রবলেম হলে আমি আবার বলবো। ডিকটায়োজমের কোনো প্রবলেম হয়েছিল? সমস্যা হয়নি। এই তোমার হয়েছিল শুধু, ঠিকই তাকিয়েছিল। এই শুধু তোমার হয়েছিল, তুমি আবার রেকর্ড করার সময় ওইটা দেখবে। আমি তোমার জন্য আবার মুছতে হবে আমাকে এভাবে ডিকটায়োজম বুঝাইতে হলে, ঠিক আছে? তুমি সমস্যা নেই, তুমি রেকর্ড দেখিও, রেকর্ড দেখলে সমস্যা। তোমার লাইভে একটু সমস্যা হয়েছে, সবার সমস্যা হলে বুঝাইতাম। ওকে, তো একজনের প্রশ্ন করছো যে ভাইয়া সব কোষে তো প্রোটিন লিপিড ট্রান্সফার হয় না, তাহলে ওদের গলগি বডি কেন দরকার, মানে গলগি বডি এরকম একটা প্রশ্ন করছো। আসলে প্রোটিন তো সব কোষেই লাগে, প্রোটিন সব কোষেই লাগবে, প্রোটিন পরিবহন করতে লাগবে, সব কোষেই লাগবে। কিছু কিছু কোষে থাকে না, কারণ কিছু কিছু কোষের কাজ লিমিটেশন আছে, মানে সব কাজ তো করতে হয় না, ঠিক আছে না? সো কিছু কিছু থাকবে না, এটা স্বাভাবিক। বাট বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু প্রোটিন লিপিড এগুলো তো অবশ্যই লাগবে। ওগুলো ছাড়া তো কোষ সার্ভাইভ, মানে আমরা সার্ভাইভ করতে পারবো না। সো ওগুলো কিন্তু লাগবে, ওগুলো ট্রান্সফার করতে হবে, এক কোষ থেকে আরেক কোষে যেতে হবে, এই জন্য গলগি বডি দরকার আছে। হ্যাঁ, ওকে। আচ্ছা যাই হোক, এখানে যে স্ট্রাকচারটা আঁকছি একটু আগেই বলছি, এটাই হচ্ছে গলগি বডি, নট গলগি যন্ত্র। দেখো একটু আগে আমি গলগি যন্ত্র বলছি, গলগি বডি কি বুঝেছি। তো নর্মালি গলগি বডি বলতে এটাকেই বুঝি, কারণ এটাই হচ্ছে বডি, এটাই হচ্ছে মেইন অংশ। আর এগুলোকে কি বলছি ভাই একটু আগে? চ্যাপটা কিনা, দেখো তো চ্যাপটা কিনা, চ্যাপটা থলি কিনা, ভিতরে খালি জায়গা আছে, চ্যাপটা থলি, চ্যাপটা থলি, চ্যাপটা থলি, চ্যাপটা থলি, চ্যাপটা থলি, চ্যাপটা থলি। এগুলোর নাম একটু আগে কি বলছি? সিস্টারনি। সিস্টারনি মানে এক বচন, সিস্টারনা মানে বহু বচন, সরি সিস্টারনা মানে বহু বচন, আর সিস্টারনি মানে এক বচন। তাহলে দেখো এগুলা কিন্তু এক একটা সিস্টারনি, 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 চ্যাপ্টা থলি, চ্যাপ্টা থলি, চ্যাপ্টা থলি, চ্যাপ্টা থলি, চ্যাপ্টা থলি, এটাই হচ্ছে গলগি বডি। বাকিগুলো গলগি বডি না, মানে ভ্যাকুয়াল, ভ্যাকিউম, সরি বেসিক্যাল, এগুলো গলগি বডি না। ওগুলো সবগুলো মিলে গলগি যন্ত্র, ঠিক আছে? বাট শুধুমাত্র বডি হচ্ছে এটা। ওকে ফাইন, ভালো কথা।
একটু মনোযোগ দিবা। এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এদিকে তাকাও, এদিকে এদিকে তাকাও, এদিকে তাকাও। এই জিনিসটা এদিকে জুম করেছি, দেখো এই জিনিসটা ভাই এদিকে জুম করছি। এই জিনিসটার দিকে তাকাও। এই যে গলগি বডির একটা অংশ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দিকে, দেখো একটু মনোযোগ দাও। গলগি বডির একটু মনোযোগ দাও। এই গলগি বডির একটা অংশ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দিকে, আরেকটা অংশ হোয়াট ইজ দিস কোষ ঝিল্লি প্লাজমা মেমব্রেনের দিকে। খুবই মনোযোগ দাও। গলগি বডির একটা অংশ কার দিকে? এটা কি বলো না, এটা কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো এই অংশগুলো এন্ডোপ্লাজমিকের দিকে, ওকে ফাইন। আর এই অংশগুলো দেখো কোন দিকে? এই অংশগুলো হচ্ছে প্লাজমা মেমব্রেন মানে কোষ ঝিল্লির দিকে। তো নর্মালি গলগি বডি কোত্থেকে তৈরি হয়েছে বলছিলাম? ইয়ার থেকেই তো তৈরি হয়েছে। আমি বললাম না গলগি বডি কোত্থেকে আসছে? ইয়ার থেকে। তো যে অংশটা ইয়ার থেকে আসছে মানে সিস্টানি, যে সিস্টানিগুলো ইয়ারের দিকে আছে, এই অংশটা এদিকে আছে, এগুলোকে বলা হয় সিস ফেস। ফেস মানে মুখ। কোন দিকে মুখ করে আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দিকে মুখ করে আছে। যেহেতু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দিকে মুখ করে আছে, তাই এটাকে বলা হয় সিস ফেস। সিস মানে হচ্ছে একই দিকে। সিস মানে কি? একই মানে কার দিকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দিকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গলগি বডি দেখতে গেলে দোনোটাই একই। কেন বলি? তুমি দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দেখো এরকম লম্বা লম্বা না? দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লম্বা লম্বা না? দেখছো? এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলোও তো চ্যাপ্টা থলি, এগুলোকেও কিন্তু সিস্টার্নি বলে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়লে দেখবা এগুলোকে কি বলে? সিস্টার্নি বলে। এগুলোকেও কি বলে? সিস্টার্নি। তাহলে তুমি দেখো এগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলোকে সিস্টার্নি বলে, তাহলে গলগি বডির এগুলোকেও কি বলে? সিস্টার্নি বলে। সেম না? একই না? তাহলে এই জিনিসগুলো, এই সিস্টার্নিগুলো যেহেতু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দিকে মুখ করে আছে, একই দিকে আছে। একই কেন? কারণ দেখো এটাও সিস্টার্নি, এগুলোও সিস্টার্নি। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মুখ করে আছে, একই দিকে আছে, তাই এই দিকটাকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দিক থেকে বলা হয় সিস ফেস। ফেস মানে দিক, মানে মুখ। আর এই সিস্টার্নিগুলো দেখো, মানে এদিকে তাকাও, এদিকে তাকাবো আর এদিকে তাকাও। এই যে সিস্টার্নিগুলা, এই যে সিস্টার্নিগুলা এগুলো দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দিকে মুখ করে নাই। মুখটা বুঝতে পারতেছ? এটা হচ্ছে মুখ। এই দেখো আমি মুখ দেখাচ্ছি, এভাবে মুখটা দেখো, এভাবে। এটা দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে একই দিকে মুখ করে আছে। আর এগুলো দেখো, এগুলো এভাবে মুখ করে আছে, উল্টা দিকে মুখ করে আছে। উল্টা দিকে মানে কি? কোষ ঝিল্লির দিকে মুখ করে আছে। এ দেখো কোষ ঝিল্লি, এ দেখছো কোষ ঝিল্লি? এ দেখো এই যে এগুলা কোষ ঝিল্লির দিকে মুখ করে আছে। তাই এই দিকটা উল্টা দিকে বিদায়। উল্টা মানে কি? ট্রান্স মানে বিপরীত। বিপরীত মানে কি? উল্টা। তাই এই দিকটাকে বলা হয় ট্রান্সফেস। এই দিকটাকে বলা হয় ট্রান্সফেস। তাহলে সিস ফেস মানে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দিকে থাকলে একটা অংশ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দিকে, আর একটা অংশ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বিপরীতে। বিপরীত মানে কি? ট্রান্স মানে প্লাজমা মেমব্রেনের দিকে। দেখো কোষ ঝিল্লি, তার মানে এই দিকটা হচ্ছে ট্রান্স মানে কোষ ঝিল্লির, আর এই দিকটা হচ্ছে সিস, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দিকে সিস। এখন ভাইয়া ঠিক আছে, সিস বুঝলাম, ট্রান্স বুঝলাম, তাহলে মাঝখানেরগুলো কি? মাঝখানের মানে কি? মিডিয়াল। যেমন এই যে মাঝখানের অংশগুলো দেখো, এই যে মাঝখানের দিকে যে সিস্টার্নিগুলো থাকবে, এগুলো এই অংশগুলো, তো এগুলোকে বলে মিডিয়াল ফেস। এগুলোকে কি বলে? মিডিয়াল মানে কি? মাঝখান, মিডিয়াল ফেস। তাহলে আমাদের সিস্টার্নিগুলা 3 দিকে মুখ করে থাকে। এই যে সিস্টার্নি লম্বা লম্বা চ্যাপ্টা থলি দেখতেছ, এগুলো 3 দিকে মুখ করা থাকে। একটি হচ্ছে সিস দিকে মুখ করা থাকে। সিস মানে কি? একই মানে কি? কে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একই। দেখো সিস্টার্নি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সিস্টার্নি দিয়ে তৈরি, এটাও সিস্টার্নি দিয়ে তৈরি, একই দিকে, তাই সিস। আবার দেখবে এই জিনিসটা উল্টা দিকে মুখ করে আছে। উল্টা মানে কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উল্টা। এন্ডোপ্লাজমিকের উল্টায় কে আছে? প্লাজমা মেমব্রেন, কোষ ঝিল্লি। তাহলে কোষ ঝিল্লির দিকে যেগুলো মুখ করে আছে সেগুলোকে বলে ট্রান্স মানে উল্টা। তাহলে ভাই মাঝখানেরগুলোকে কি বলবা? মিডিয়াল বলবা। তাহলে দেখো সিস্টার্নিগুলো 3 দিকে মুখ করা থাকে, সিস, মিডিয়াল, ট্রান্স। আশা করি বুঝতে পারছো হোয়াট ইজ সিস ফেস, হোয়াট ইজ ট্রান্স ফেস অ্যান্ড হোয়াট ইজ মিডিয়াল ফেস। এখন আসো, তাহলে ভাই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এগুলোকে সিস্টার্নি বলে, এগুলোকে সিস্টার্নি বলে। তাহলে ডিফারেন্সটা কোন জায়গায়? দেখো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো সিস্টার্নি, এগুলো সিস্টার্নি। ডিফারেন্স হচ্ছে এই দুইটা সিস্টার্নি দেখবা কানেক্টেড,
এই জায়গায় দেখো কানেক্টেড, কিন্তু তুমি দেখবা এই সিস্টারনির সাথে কানেকশন নাই, আছে এখানে কোনো এইভাবে কানেকশন আছে দিছি আমি? নাই। এটার সাথে এটা এভাবে কোনো কানেকশন দিছি? নাই। এটার সাথে এটা কোনো কানেকশন দিছি? নাই। তার মানে এখানকার যে সিস্টারনিগুলা মানে এভাবে কিন্তু ডাইরেক্টলি কানেক্টেড না, ডাইরেক্টলি না, মানে এভাবে ডাইরেক্টলি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মতো ডাইরেক্টলি কানেক্টেড না, এভাবে ডাইরেক্টলি কানেক্টেড না, এটাই হচ্ছে ডিফারেন্স। ওকে, নর্মালি এগুলো সিস্টারনি, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এগুলো সিস্টারনি, গলগি বডি এগুলো সিস্টারনি। যেহেতু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকেই গলগি বডি আসছে, তাই এগুলোর নাম তো অবশ্যই সিস্টারনি দিতেই হবে, বা বাপের টাইটেল যা হবে পোলার টাইটেলও কিন্তু তা হবে, ঠিক আছে না? ওকে, যাই হোক, এখন দেখো সিস ফেস, মিডিয়াল ফেস এগুলো তোমরা বুঝতে পারতেছো আশা করি। আমি এটা একটু মুছে দিচ্ছি, আমি এগুলো সিস ফেস ট্রান্সফেস এগুলো মুছে দিচ্ছি। এখন দেখো এই যে এগুলোকে তো আমরা সিস্টারনি বলছি, তাই না? একটু আমি আস্তে ধীরে পড়াচ্ছি, না হলে তোমরা বুঝবা না। আসলে গলগি বডি মানে এই ফার্স্ট চ্যাপ্টারটা এতটা বেসিক যে তুমি যদি বই পড়তে যাও তুমি অনেক কনফিউশনে ভুগবা। তো কনফিউশনে যাতে না ভুগ আমি এই জন্য বুঝাই দিচ্ছি। খেয়াল করবা এগুলো সিস্টারনি, এবং এই সিস্টারনির মধ্যে যেহেতু এটা সিস দিক মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দিক, তাই এদিকে যে সিস্টারনাগুলো থাকবে এগুলোকে নামকরণ সেভাবেই করব। আর এটা যেহেতু ট্রান্স দিক, ট্রান্স মানে কি প্লাজমা মেমব্রেনের দিক, তাই এগুলোর নামকরণ সেভাবে করব। আর এগুলো যদি মাঝখানের দিক তাই এগুলোর নামকরণ সেভাবে করব। একটু মনোযোগ দাও, সিসের দিকে ধরো এই দুইটা আছে, ট্রান্সের দিকে এই দুইটা আছে, ধরে নাও দুইটাতে আছে, আর মাঝখানে এই দুইটা আছে, 6টা আছে। ওকে ফাইন, দেখো এগুলো হচ্ছে এন্ডোপ্লাজমিকের দিকে, তাই দুইটা নিলাম। এগুলো হচ্ছে কোষঝিল্লির দিকে, দুইটা নিলাম, মাঝখানে আছে দুইটা। তাহলে বলো এই সিস্টারনাগুলা, এগুলো সিস্টারনা না, সিস্টারনি আর কি এগুলোটা। তো এই সিস্টারনির মধ্যে এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড মানে লাস্ট, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে লাস্ট। কিসের? সিসের। একটু মনোযোগ দাও, সিসের মধ্যে এটা সিস, সিস মানে কি এন্ডোপ্লাজমিকের দিকে। এখন খেয়াল করবে এই দুইটা হচ্ছে কিসের দিকে? ট্রান্সের দিকে, ট্রান্সের দিকে এটা ফার্স্ট, ট্রান্সের দিকে দেখো এটা ফার্স্ট, এটা কি লাস্ট। এখন দেখবা এটা শুরুরটা, এটা শেষেরটা। তো শেষে যেটা থাকবে মানে এটা শেষের মানে কোনটাই লাস্টেরটা, এটাকে বলা হয় সিস সিস্টারনা, এটাকে বলা হয় সিস সিস্টারনি। সিস্টারনি মানে একটা হলে একটা হলে সিস্টারনা বলে, তাহলে এটাকে তুমি সিস্টারনা বলবা। দেখে নাও এক বচনে সিস্টারনা নয় সিস্টারনিগুলো দেখে নাও, এগুলো মুখস্থের জিনিস। মনে রাখবা সিসে অনেকগুলো থাকতে পারে, অনেকগুলোর মধ্যে লাস্টেরটাকে তুমি সিস সিস্টারনা বলবা। কেন সিস বলতেছো তো বুঝছো, কারণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দিকেই আছে এই দুইটা। এখন এই দুইটার মধ্যে এটা ফার্স্ট, এটা লাস্ট, লাস্টেরটাকে বলবা সিস সিস্টারনা। আর দেখো এটা হচ্ছে ট্রান্সের দিকে মানে কোষঝিল্লির দিকে, কোষঝিল্লির দিকে এটা ফার্স্ট, এটা লাস্ট। তো এই লাস্টেরটাকেই তুমি কি বলবা? ট্রান্সসিস্টারনা, ট্রান্সসিস্টারনা। তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো হোয়াট ইজ সিস সিস্টারনা, হোয়াট ইজ ট্রান্সসিস্টারনা। সিসের দিকে যেগুলো থাকে সেগুলোর মধ্যে লাস্টেরটা হচ্ছে সিস সিস্টারনা, ট্রান্সের দিকে যেগুলো থাকে সেগুলোর মধ্যে লাস্টেরটা হচ্ছে ট্রান্সসিস্টারনা। আর মাঝখানে যেগুলো থাকে মানে এগুলা, তো এগুলোকে কী বলবা? মাঝখানে সিস্টারনা মানে মিডিয়াল সিস্টারনা। দেখো তুমি যদি সিস ট্রান্সফেস মিডিয়াল ফেস জানো তাহলে সিস সিস্টারনা ট্রান্সসিস্টারনা মিডিয়াল সিস্টারনা বোঝা কোনো ব্যাপার না, তাহলে এগুলো হচ্ছে মিডিয়াল সিস্টারনা। তাহলে আশা করি বুঝতে পারছো এগুলোর নামকরণটা এরকম কেন হয়েছে। এগুলো সিসের দিকে থাকে আর লাস্টেরটা হচ্ছে সিস সিস্টারনা, এগুলো ট্রান্সের দিকে থাকে, লাস্টেরটা হচ্ছে ট্রান্সসিস্টারনা, আর মাঝখানে যেগুলো থাকে এগুলো মাঝখানেরটা মানে মিডিয়াল সিস্টারনা। আশা করি এই 3টা সিস্টারনা সম্বন্ধে তোমাদের আইডিয়া হয়েছে। এখন আছে কয়টা? 2টা আছে, আর 2টা জিনিস আছে, একটি হচ্ছে বেসিকল আর একটা হচ্ছে ভ্যাকুয়াল। তো আমি তোমাদেরকে বলছি বেসিকল মানে ছোট জিনিস, ছোট গহ্বর, ছোট থলি, আর ভ্যাকুয়াল মানে বড়। তাহলে দেখবা এখানে এরকম বড় বড় দেখবা, এখানে এরকম বড় বড় গহ্বর দেখবা, বড় বড় দেখবা এরকম, বড় বড় দেখবা এরকম, ছোট ছোট দেখবা, যেমন এখানে আমি দেখাচ্ছি, এখানে এভাবে ছোট ছোট দেখবা। আমি এটা বড় বড়গুলোকে লাল কালার দিয়ে দেখাই, এই যেরকম ছোট ছোট দেখবা, ঠিক আছে?
তো ছোট ছোটগুলোকে কি বলে? ছোট ছোটগুলোকে বলে ভেসিকল, আর বড় বড়গুলোকে কি বলে? ভ্যাকুয়াল। তাহলে তোমাদেরকে তো আমি বলছিলামই গোলগি যন্ত্রের আরও দুইটা অংশ আছে। মেইন অংশ তো সিস্টার্নি, এটাকে বলে গলগি বডি, আর বাকি দুইটা অংশ হচ্ছে ভেসিকল আর ভ্যাকুয়াল। ভ্যাকুয়াল বড়, ভেসিকল ছোট। এখন তোমাদেরকে শুরুর দিকে যেহেতু একটা জিনিস বুঝাই দিছি, বাকি কাজটা একদম ইজি হয়ে যাবে তোমাদের জন্য। কি কাজ? শুরুর দিকে আমি তোমাদেরকে পরিবহন বুঝেছি, নির্গমন বুঝেছি, মানে নিঃসরণ বুঝেছি, প্যাকেজিং বুঝেছি, তিনটা জিনিস বুঝেছি। ফার্স্ট অফ অল পরিবহন, সেকেন্ড অফ অল নির্গমন, নিঃসরণ, সিক্রেশন, থার্ড অফ অল প্যাকেজিং। এই তিনটা জিনিস বুঝেছি না? মানে এই ফিগারটার দিকেই তাকাও। এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি তৈরি করে? প্রোটিন, লিপিড। এই প্রোটিন লিপিডগুলো কোথায় যায়? গলগি বডির মধ্য দিয়ে যায়। এই জিনিসটা এখন এখানে কাজে লাগাবো, এই জিনিসটাই এখন কাজে লাগাবো। তাহলে দেখো, এটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হচ্ছে স্মল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মজার বিষয় কি দেখো, রাফ বলো বা স্মল বলো, সরি এটা স্মল বলতে স্মুথ। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি তৈরি হয়? একটু আগে বললাম প্রোটিন। কেন বলো তো? কারণ এখানে রাইবোজোম আছে, রাইবোজোম থাকলে তো প্রোটিন তৈরি হবে। এখানে রাইবোজোম আছে, দেখো এই যে গোল গোল এগুলো রাইবোজোম, বাট এখানে রাইবোজোম নাই, তো এটা তৈরি করবে লিপিড। তার মানে এই রাফ স্মুথ এগুলো থেকে এই প্রোটিন লিপিড বাইর হয়। এখন দেখো বাইর হবে কিভাবে, দেখো এই যে দেখো এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখান থেকে এভাবে বাডিং হবে। বাডিং তো চিনো তোমরা আশা করি, কুড়ি, মুকুল সৃষ্টি হওয়া, প্রশ্ন মুকুল। আমরা যখন জনন পড়ি, অযৌন জনন, তাহলে অযৌন জনন থেকে একটা টিউমারের মতো একটা অংশ বাইর হয়ে যায়, মুকুল, টিউবের মতো। তো এরকম টিউবের মতো একটা অংশ বের হবে, যেটা ফাইনালি এরকম হয়ে যাবে, এরকম ভ্যাসিকল হয়ে যাবে। দেখো এই যে ভ্যাসিকলটা, এই যে ভ্যাসিকল যেটা দেখতেছো, এটা অ্যাকচুয়ালি এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকেই বাইর হয়েছে। বইয়ে ফিগার দেখবা ভ্যাসিকল লেখা আছে, দেখবা যে এই ভ্যাসিকলটা অ্যাকচুয়ালি কোত্থেকে বেরিয়েছে? এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো টিউবের মতো অংশটা বের হয়ে এরকম গোল হয়ে গেছে, ভ্যাসিকল। তো এটাকে বলা হয় ইনকামিং ট্রান্সপোর্ট ভ্যাসিকল। এটাকে কি বলে? ট্রানজিশন। বইয়ে লিখছে ট্রানজিশন ভ্যাসিকল। ট্রানজিশন ভ্যাসিকল, ট্রান্সপোর্ট ভ্যাসিকল একই কথা। তাহলে এটার নাম কি? আমি এগুলো একটু মুছে দিচ্ছি, ফার্স্ট লাস্ট বক্করচক্কর জিনিসগুলো আমি, এই সিস্টেম এগুলো আমি মোটামুটি মুছে দিচ্ছি। ভ্যাকুয়ালও মুছে দিচ্ছি, ওকে, ভ্যাকুয়ালও মুছে দিচ্ছি, ওকে। এই ফার্স্ট লাস্ট এগুলো আমি মুছে দিচ্ছি, এগুলো তো তোমরা বুঝছো। স্টান্সের কথা মুছে দিচ্ছি, মিডিয়াল সিস্টানের কথাও, এই সিসের কথা মুছে দিচ্ছি। এই দেখো, মনোযোগ দাও, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এই ভ্যাসিকলটা বাইর হয়েছে বাডিংয়ের মাধ্যমে। এখন এই ভ্যাসিকলের মধ্যে কি থাকতে পারে? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হলে প্রোটিন থাকতে পারে, স্মল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হলে লিপিড থাকতে পারে। এখন আমি বলছি কি বলতো, প্রোটিন তৈরি হোক বা লিপিড তৈরি হোক, এগুলো মাস কোন দিক দিয়ে যেতে হবে? পরিবহনের জন্য, ট্রান্সপোর্টের জন্য গলগি বডির মধ্য দিয়ে যেতে হবে। বললাম না এই ট্রাফিক পুলিশ বললাম না, এ পরিবহন করে কি? প্রোটিন, লিপিড এগুলা। তাহলে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যে প্রোটিন তৈরি হচ্ছে, লিপিড তৈরি হচ্ছে, এগুলা কিন্তু এই গলগি বডির মধ্য দিয়ে যেতে হবে, পরিবাহিত হতে হবে। গলগি বডির মধ্য দিয়ে যদি না যায় তাহলে কি হবে বলো তো? যদি গলগি বডির মধ্যে না যায় তাহলে কি তারা নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে? পারবে না। এই প্রোটিন লিপিডগুলো আমি তৈরি করে দিলে হবে, তাদেরকে একটা নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছাতে হবে না। আমি একটা জিনিস তৈরি করে দিছি, এখন তৈরি করে রেখে দিলে হবে বাসায়, সেটা আমার বিভিন্ন জায়গায় পাঠাতে হবে না, বিভিন্ন জায়গায় পাঠাতে হবে কি না? পাঠাতে হবে। তাহলে এই প্রোটিন লিপিড যেগুলো তৈরি হবে সেগুলো তো বিভিন্ন জায়গায় পাঠাতে হবে। পাঠানোর কাজ কী করবে? পরিবহন পথ হিসেবে কোনটা কাজ করবে? গলগি বডি। তাহলে এই প্রোটিন লিপিড যেগুলো তৈরি হয় এগুলোকে গন্তব্যস্থলে পৌঁছাতে সাহায্য করবে কে? গলগি বডি। ফাইন। এখন দেখো, আমি দুইটা কথা বলবো, তুমি সব কিছু বুঝে যাবে। একটি হচ্ছে, ধরে নাও আমি দুইটা জিনিস পাঠাবো একজনকে, তোমরা অনেকে কিন্তু গিফট দাও, গিফটের কথাই আমি বলি। আমি দুইটা গিফট দিব একজনকে, তো আমি গিফটগুলো প্যাকেট করলাম। তোমরা জানো গলগি বডির কাজ হচ্ছে প্যাকেট করা, ও প্যাকেট করে দেয়, প্যাকেজিং করা। তা আমি দুইটা গিফট কিনলাম। একটি গিফটে ধরো বিয়ে বাড়িতে যেরকম দেয় আর কি, একটা ডিনার সেট, ধরো একটা ডিনার সেট, আরেকটা কী দিব, আরেকটা ধরো কী দিব,
দুইটা জিনিস দিব, একটা হচ্ছে বদনা আর একটা হচ্ছে ডিনার সেট। যদিও ফানি ধরে না এমনি বোঝানোর জন্য, একটা হচ্ছে বদনা দিব আর একটা হচ্ছে ডিনার সেট দিব। এখন দোনোটা কিন্তু প্যাকেট করে দিব, ডাইরেক্ট তো দেওয়া যাবে না। তো আমি দোনোটা প্যাকেট করলাম, বদনাও প্যাকেট করলাম, আবার ডিনার সেটও প্যাকেট করলাম। এখন প্যাকেট করার পর আমার কিন্তু এই দুইটা জিনিস সঠিক গন্তব্যস্থলে পৌঁছাতে হবে। তো সঠিক গন্তব্যস্থলে পৌঁছাতে হলে আমি গিফটে কি লিখে দিব, কাউকে যদি পাঠাতে হয় মুড়ি আমি কি লিখে দিব, লোকেশনটা লিখে দিব যে ঠিক আছে এটা তুমি ইয়াতে পাঠাও, ঢাকায় পাঠাও। আমি তো চিটাগাঙে থাকি, ঠিক আছে, লোকেশনটা আমি লিখে দিলাম ঢাকা, গিফটে এখানে লিখে দিলাম ঢাকা, তো কুরিয়ার সার্ভিসকে দিলাম তো ঢাকায় পাঠাও। তারপর ধরো বদনাটা আমি ঢাকায় দিচ্ছি না, বদনাটা আমি দিব কাকে দিব, বদনা কাজের দরকার, নোয়াখালীতে পাঠাবো ধরো বদনাটা, তো বদনাটা আমি নোয়াখালীতে পাঠাবো। তো আমি গিফটে লিখে দিলাম লোকেশন নোয়াখালী, তো নোয়াখালীতে বদনা যাবে আর ঢাকাতে যাবে ডিনার সেট। তাহলে আমি সঠিক গন্তব্যস্থলে পৌঁছাইতে পারছি কেন? কারণ আমি লোকেশনটা বলে দিছি। ঠিক সেমভাবে গলগি বডি কী করে, এই যে প্রোটিনগুলো, এই যে দেখো এখান থেকে এটা হতে পারে প্রোটিন, এটা হতে পারে লিপিড। ধরে নাও রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে প্রোটিনই যাচ্ছে, এই যে এটা কি, এটি হচ্ছে প্রোটিন। এখন মনে রাখবা এই প্রোটিনটাকে যদি যেতে হয় এই গলগি বডির মধ্য দিয়ে যেতে হবে। এখন মজার বিষয় হচ্ছে শুধু গেলে তো হবে না, সঠিক স্থানে যাইতে হবে। এদিক দিয়ে গেলে তো হবে না, শুধু সঠিক স্থানে যেতে হবে, রাইট ডেস্টিনেশনে পৌঁছাতে হবে, সঠিক গন্তব্যস্থলে পৌঁছাতে হবে। তাহলে এই গলগি বডি অ্যাকচুয়ালি কাজ দেখো, এ তো অবশ্যই পরিবহন করবে এই প্রোটিনটাকে, কারণ এটার মধ্য দিয়েই যাবে। এটার মধ্য দিয়ে গিয়ে হইতে পারে কোষঝিল্লির জন্য কি লাগে, তোমরা জানো কোষঝিল্লিতে কি লাগে, প্রোটিন লাগে। তাহলে ধরো না এটার মধ্য দিয়ে যাবে, গলগি বডির মধ্য দিয়ে প্রোটিনটা যাবে, গিয়ে এই কোষঝিল্লিতে সেট হবে কোষঝিল্লি তৈরি করার জন্য। অথবা কোষঝিল্লিতে যাবে না, ধরো না কোষঝিল্লি বের করে আরেকটা কোষে যাবে। তাহলে দেখো গন্তব্যস্থল দুইটার কথা বলতেছি, একটা হচ্ছে গন্তব্যস্থল এখানে কোষঝিল্লিতে, দেখো ওই যে ঢাকা নোয়াখালীর গন্তব্যস্থলের মতো। একটা গন্তব্যস্থল হচ্ছে এই যে এখানে কোষঝিল্লি তৈরিতে, আরেকটা গন্তব্যস্থল ধরে নাও কোষের আরেক কোষে, তাহলে দুইটা গন্তব্যস্থল। তাহলে এ কিন্তু শুধু পরিবহনের কাজ করে না, সঠিক গন্তব্যস্থলে পৌঁছাতে সাহায্য করে। আর সঠিক গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য তোমাকে ঠিকমতো কী করতে হবে, লোকেশন সেট করতে হবে, লেবেলিং করতে হবে, যেটাকে আমরা বলি লেবেলিং করা, ট্যাগ দেওয়া, যাতে সঠিক গন্তব্যস্থলে এগুলো পৌঁছায়। যেমন কোষঝিল্লিতে পৌঁছাতে হলে এই গলগি বডি সেভাবেই কী করবে, এই প্রোটিনটাকে কী করবে, তৈরি করবে, মানে এই পাঠাবে, সেভাবেই পাঠাবে কোষঝিল্লিতে সেট করার জন্য, সেভাবেই এই প্রোটিনটাকে মডিফাই করবে। কি করবে, মডিফাই, যাতে এই প্রোটিনটা কোষঝিল্লি তৈরির জন্য যায়, যাতে এই প্রোটিনটা আরেকটা কোষে যায়, যাতে এই প্রোটিনটা আরেকটা জায়গায় যায়, সব কিছুই কিন্তু এই গলগি বডি করবে। গলগি বডি শুধু পরিবহন করে না, মডিফাই করে, মডিফাই করে সঠিক গন্তব্যস্থলে পৌঁছাতে সাহায্য করে। একটা প্রোটিন ধরো কোষঝিল্লি তৈরি করতে যাচ্ছে, তাহলে গন্তব্যস্থল হচ্ছে এটা। আরেকটা ধরো এই কোষে থাকবে না, সেটা আরেকটা কোষে যাবে, কারণ আরেকটা কোষে তো তৈরি হইতে হবে, আরেকটা কোষে যাবে। তাহলে সঠিক গন্তব্যস্থলে পৌঁছানোর দায়িত্ব কিন্তু এই গলগি বডির। আশা করি বুঝতে পারছো, এটা বুঝবা, আমি একটু পরে আর একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো। যেমন আমাদের দেখো, যেমন কোষঝিল্লির কথা তো আমি বললাম, যেমন এখানে ভাইয়া তো কোষঝিল্লির কথা তো বললাম, কোষঝিল্লিতে কিন্তু প্রোটিন লাগে। একটা জিনিস দেখো, তোমরা জানো কোষঝিল্লিতে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে লিপিড আর একটা হচ্ছে প্রোটিন। তাহলে কোষঝিল্লি তৈরিতে প্রোটিন লাগবে। আরেকটা জিনিস দেখো, এখানে আমি কোষ প্রাচীরের কথা বলতেছি, এই কোষ প্রাচীর তৈরি করার জন্য কিন্তু জিনিস লাগবে, আর জিনিসগুলোও কে পাঠাবে, গলগি বডি পাঠাবে। এই গলগি বডি শুধু পাঠানোর কাজ করে, তোমাকে এই জায়গায় পাঠালাম তুমি এটা তৈরি করে দিয়ে আসো, তোমাকে ওই জায়গায় পাঠালাম তুমি ওইটা তৈরি করে দিয়ে আসো, তোমাকে ওই জায়গায় পাঠালাম তুমি ওইটা তৈরি করে দিয়ে আসো। তাহলে দেখো এই যে কোষ প্রাচীর, ইভেন কি কোষ প্রাচীর তৈরি করার জন্য কে জিনিসপত্র পাঠায়, জিনিসপত্র এই গলগি বডি পাঠায়। কোষঝিল্লি তৈরি করার জন্য কে জিনিসপত্র পাঠায়, এই গলগি বডি পাঠায়। কোনো একটা কোষে কিছু জিনিস তৈরি করতে হচ্ছে, তৈরি করার জন্য যে কাঁচামালগুলো লাগবে, কাঁচামালগুলো কে পাঠায়, এই গলগি বডি পাঠায়। যেমন কোষ প্রাচীর তৈরি করতেও কিন্তু গলগি বডি কাঁচামাল পাঠায়, কোষঝিল্লি তৈরি করতেও কিন্তু কাঁচামাল পাঠায়। কাঁচামাল দেখতেছো তো, কাঁচামাল তৈরি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, কিন্তু পাঠাচ্ছে কে, গলগি বডি। যদিও গলগি বডি তৈরি করতেছে না, বলতেছি পাঠাচ্ছে, তৈরি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রোটিনটা, বাট পাঠাচ্ছে কে, কাঁচামালটা পাঠাচ্ছে কে, এই কোষঝিল্লি তৈরি করার জন্য কাঁচামালটা পাঠাচ্ছে কে, গলগি বডি। কোষ প্রাচীর তৈরি করার জন্য যে কাঁচামালগুলো লাগে সেগুলো পাঠাচ্ছে কে, এই গলগি বডি। গলগি বডি কাঁচামালগুলো পাঠাই দেয় সঠিক স্থানে, সঠিক স্থানে পাঠাইতে হবে।
যে জায়গায় দরকার সেই জায়গায় পাঠাতো, অন্য জায়গায় পাঠালে হবে? একটা জায়গায় বিল্ডিং তৈরি হয়ে গেছে, ওই জায়গাকে আমি রড সিমেন্ট বালু দিই ফাটাইলে হবে? ও তো বিল্ডিং তৈরি করে ফেলছে। যে জায়গায় বিল্ডিং তৈরি হয় নাই সেই জায়গায় তো আমাকে রড সিমেন্ট বালু ফাটাইতে হবে। তো সঠিক গন্তব্যস্থলে ফাটানোর কাজ করে। তো তোমাকে একটু পরেই বলবো আমি কোষ প্রাচীর গঠনে কিভাবে গলগি বডি কাঁচামাল পাঠাই, কোষঝিল্লি গঠনে কিভাবে গলগি বডি কাঁচামাল পাঠাই। তাহলে দেখো, তাহলে কোষঝিল্লির কথাই বলি। কোষঝিল্লিতে দুইটা উপাদান আছে, একটি হচ্ছে লিপিড আর একটি হচ্ছে প্রোটিন। তাহলে কোষঝিল্লি তৈরির জন্য কি লাগবে? প্রোটিন লাগবে। তাহলে দেখো গলগি বডি এখানে, প্রোটিন কোথায়? এখানে। তাহলে এই প্রোটিনটা এখানে থাকলে হবে না, এই গলগি বডির মধ্য দিয়ে গিয়ে এই এখানে আসতে হবে, এই কোষঝিল্লিতে আসতে হবে কোষঝিল্লি তৈরি করার জন্য। ওকে ফাইন, এই জায়গায় আসতে হবে। তাহলে দেখো সে এখান থেকে আসবে, প্রথমে দেখো সে এখান থেকে এখানে আসবে, ঠিক চিহ্নগুলো দিয়ে বুঝবা। এই দেখো এই বেসিকলটা এখান থেকে এখানে আসবে। কোথায় আসবে? দেখো এখান থেকে এই এখানে আসবে, এই প্রথম এটাতে আসবে, এখানে গিয়ে ফিউজ হবে। ফিউজ মানে বুঝো তো একসাথে যুক্ত হবে। এই দেখো এখানে একটা টিউব তৈরি হয়েছে, ফিউজ হয়ে গেছে, দেখছো? এভাবে ফিউজ হয়েছে। তাহলে এই জিনিসটা এখানে এসে যুক্ত হয়েছে। এবার এটা কিন্তু এখানে যুক্ত হয়ে এই পাশ দিয়ে বের হবে। যখন দেখো এই পাশ দিয়ে এরকম দেখছো, পাশ দিয়ে এগুলো কি দেখছো? এগুলো হচ্ছে বেসিকল। পাশ দিয়ে এগুলো কিন্তু বেসিকল। দেখো এই প্রান্তগুলো আমি কি করে দিছি? গোল করে দিছি, গোল 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 গোল। তো গোল এমনি করে দিই নাই, কারণ এই ভেসিকল এদিক দিয়ে যখন ঢুকবে, আমি এখান থেকেই বুঝাই। এই ভেসিকল যখন ঢুকছে তখন এটা এদিক দিয়ে বের হবে। এই দেখো এই যে ভেসিকল ঢুকছে, এদিক দিয়ে আস্তে আস্তে বাইরে হচ্ছে, দেখছো? গোল হয়ে গেছে। এখন এটা এখান থেকে বাইরে হয়েছে, এখন এখানে থাকলে তো হবে না, সেটা এখানে আসতে হবে। তাহলে দেখো এখান থেকে কোথায় আসবে? এই সিস্টারনা থেকে কোথায় আসবে? এই সিস্টারনাতে। এখন এই গোল জিনিসটা মানে এই ভেসিকলটাই তো এখানে গোল হয়েছে, এখান থেকে বাইরে হয়ে এই জায়গায় আসবে। তাহলে দেখো এখন কোথায় চলে আসলো? এই সিস্টারনাতে চলে আসলো। এখন এই সিস্টারনাতে থেকেও বাইরে হবে না? এই দেখো এই সিস্টারনা থেকে বাইরে হয়ে আবার গোল হয়েছে, গোল থেকে এখান থেকে এখানে আসবে। তাহলে দেখো এই যে এখান থেকে আবার কোথায় আসলো? এখানে আসলো, দেখছো? এখান থেকে এখানে এসে আবার এরকম কি হয়ে যাবে? আবার এরকম গোল হয়ে যাবে। এখান থেকে এখানে ঠিক সেমভাবে এভাবে গোল হয়ে বের হবে, এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, ফাইনালি এখানে আসবে, এখান থেকে বের হয়ে যাবে। এটার পর তো আর কিছু নেই। এটার পর দেখো এই দেখো এখান থেকে এভাবে বের হবে, বের হয়ে এভাবে গোল হবে, এই যে ভেসিকল এভাবে বের হয়েছে। তাহলে এভাবেই যাবে, এভাবেই ভেসিকলটা এভাবে একটার সাথে একটার পর একটা এভাবে যাইতে 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 ফাইনালি ট্রান্সিস্টারনা দিয়ে বেরিয়ে যাবে, কারণ এটা হচ্ছে লাস্ট অংশ। ট্রান্সিস্টারনা হচ্ছে লাস্ট অংশ। এটা এভাবে বের হয়ে যাবে, বেরে কোথায় চলে যাবে? ট্রান্সিস্টারনা তো কোষঝিল্লির দিকেই আছে। এই দেখো কোষঝিল্লিতে গিয়ে কোষঝিল্লি তৈরি করতে সাহায্য করবে, কারণ কোষঝিল্লি তৈরি করতে প্রোটিন লাগে। তাহলে এই জিনিসটা কোষঝিল্লি তৈরি করে ফেলবে, কারণ ট্রান্সিস্টারনাই তো লাস্ট, এটার পর তো আর নেই। আর এটা তো প্লাজমা মেমব্রেনের দিকেই থাকে, কোষঝিল্লির দিকেই থাকে। তাহলে এটা গিয়ে সুন্দর করে এখানে সেট হয়ে যাবে, কোষঝিল্লি তৈরি করতে সাহায্য করবে। তাহলে এভাবেই যাবে। তো এটার একটার সাথে একটা এভাবে যাইতে থাকবে। এটা একটা অনেকটা নেটওয়ার্কের মতো না? দেখো এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা, এটাকে তো আমরা বলি একটার সাথে একটা সম্পর্ক থাকলে এটাকে আমরা কি বলি? নেটওয়ার্ক বলি। তাহলে নেটওয়ার্ক দেখবা বইয়ে লিখছে দুইটা নেটওয়ার্ক, একটি হচ্ছে টিজিএন। টিজিএন মানে কি? দেখো টি ডি হচ্ছে ট্রান্স, এই দেখো এখানে ট্রান্স আছে, ট্রান্স। জি ডি হচ্ছে গলগি, এন ডি হচ্ছে নেটওয়ার্ক। তাহলে এটাকে বলা হয় ট্রান্স গলগি নেটওয়ার্ক। হোয়াট ইজ ট্রান্স গলগি নেটওয়ার্ক? এই দেখো এই যে ট্রান্সের দিকে এই যে ট্রান্স, এটা হচ্ছে ট্রান্সের দিকে এই ভেসিকলের যে ট্রান্সফরমেশন, এই দেখো এটা হচ্ছে ট্রান্স, এই অংশগুলো হচ্ছে ট্রান্স, এতটুকু অংশ হচ্ছে ট্রান্স। আমি বলছিলাম এতটুকু অংশ হচ্ছে ট্রান্স। তাহলে ভেসিকল দেখো এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে বের হয়ে গেছে। তাহলে ট্রান্সের সাথে যে কানেকশন, এটার সাথে এটার যে কানেকশন, এটাই তো নেটওয়ার্ক। ট্রান্সের দিকে আছে বিধে এটাকে বলে ট্রান্স গলগি নেটওয়ার্ক। এই দেখো এই দিকে এই ভেসিকল এখান থেকে এখানে আসবে, এখান থেকে এভাবে বের হয়ে যাবে। এই অংশটা ট্রান্স না, আর এটা নেটওয়ার্ক না একটা, তাই এটাকে বলে ট্রান্স গলগি নেটওয়ার্ক। আর একটা নেটওয়ার্ক তুমি বলতে পারো সিজিএন। সিজিএন মানে কি? সিস গলগি নেটওয়ার্ক। তাহলে সিস মানে কি হবে? সিসের দিকে যেগুলো থাকবে, যেমন এই অংশটা সিসের দিকে। খেয়াল করো এই যে ভেসিকল যেটা আসছে এদিক দিয়ে ঢুকছে, ঢুকে এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে আসছে। তাহলে সিসের দিকে যে নেটওয়ার্ক, এটাকে বলা হয় সিস গলগি নেটওয়ার্ক। ট্রান্স গলগি নেটওয়ার্ক, সিস গলগি নেটওয়ার্ক। ট্রান্সের দিকে যে সিস্টেমের মধ্যে যে নেটওয়ার্ক মানে ভেসিকল যে ট্রান্সফরমেশন, ভেসিকল এখান থেকে বাইরে হয়ে যাচ্ছে, এটাও তো একটা নেটওয়ার্ক না? তাই এটাকে বলে ট্রান্স গলগি। আর সিসের দিকে যে নেটওয়ার্ক, এটাকে বলে সিস গলগি নেটওয়ার্ক।
আশা করি এই টিজিএন আর সিজিএন দুইটা জিনিস বুঝতে পারছো। ওকে ফাইন। এখন দেখো আমরা প্রায় অলমোস্ট শেষ করে ফেলছি। এখানে আমাদের উদ্দেশ্য ছিল যে অ্যাকচুয়ালি গলগি বডি জিনিসটা কীরকম, এ কী কাজ করে, এর গঠনটা দেখতে কীরকম, এগুলো সম্বন্ধে জানানো। তাহলে গলগি বডি দেখো এখানে কোষঝিল্লি গঠনে সাহায্য করতেছে প্রোটিনটাকে পাঠিয়ে দিয়ে, প্রোটিনটাকে এভাবে গলগি বডি দিয়ে পাঠিয়ে দিয়ে কোথায় সাহায্য করতেছে, তোমার কোথায় পাঠাচ্ছে বলো, এই যে কোষঝিল্লিতে পাঠাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে প্রোটিনটা বাইর হয়, এই যে দেখো এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে বাইর হয়েছে, এইটা কিন্তু কাজের না, এই প্রোটিনগুলো কিন্তু কাজের না, অকাজের। তো অকাজের প্রোটিনকে কাজের বানানোর জন্য এই গলগি বডির ভিতরে পাঠানো হয়। যে আমি বললাম তোমাকে, তুমি যে গিফট দিবা, গিফটটা কিন্তু কাজের হবে না যদি তুমি লোকেশনটা বলে না দাও, কারণ পাঠাবো কোথায়, আমি কোথায় পাঠাবো, তো এটা কাজের না। তাহলে এখানে যে প্রোটিনগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়, এই প্রোটিনগুলো নর্মালি কাজের না, এগুলোকে গলগি বডির ভিতর দিয়ে পাঠাইয়া কাজের বানাতে হবে। কিভাবে? যেমন এই যে গলগি বডির ভিতরে, এই যে গলগি বডির ভিতরে যে সিস্টারনাগুলো দেখতেছে, এই যে ভিতর থলি, এগুলোর ভিতরে কিন্তু এনজাইম থাকে। এখানে এভাবে এনজাইম থাকে, এখানেও ভিন্ন ভিন্ন এনজাইম থাকে, এখানে এক ধরনের 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 এনজাইম থাকে। সো এই প্রোটিনগুলো যখন এদিক দিয়ে যাবে, তখন এখানে যে এনজাইমগুলো থাকে, এনজাইম কী করবে, বিভিন্ন বিক্রিয়া করবে, বিক্রিয়া করে এই প্রোটিনগুলোকে কাজের বানাবে। কীরকম কাজের বানাবে আমি একটু এখানে বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে, কীরকম কাজের বানাবে। দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা বুঝতে তুমি অনেক কিছু বুঝে যাবা, গুরুত্বপূর্ণ, এমনি বোঝাচ্ছি না। মানে এই প্রোটিনটা কিন্তু কাজের না, এটা যখন এই গলগি বডির ভিতর দিয়ে যাবে, এখানে বিভিন্ন এনজাইম থাকে, এই এনজাইমগুলো এগুলোকে কাজের বানাবে। কীভাবে একটা কাজ দেখাচ্ছি। যেমন দেখো আমি প্রোটিনের কথা বললাম, এই প্রোটিনটা কোত্থেকে আসলো, ইয়ার থেকে আসলো। ওকে, আমি বললাম এটা কি অকাজের, এই প্রোটিনটা কি অকাজের, কোনো কাজের না। এটাকে গলগি বডির ভিতর দিয়ে পাঠাবো, এটাকে কিসের ভিতর দিয়ে পাঠাবো, গলগি বডি, গ ব দিয়ে তো বুঝছো, গলগি বডি দিয়ে পাঠালে গলগি বডি কি করে, এটাকে মডিফাই করে, এই প্রোটিনটাকে কি করে, মডিফাই মানে কি, এই প্রোটিনটাকে অকাজের থেকে কাজের বানাবে। কিভাবে দেখো, যেহেতু গলগি বডির ভিতরে এনজাইম থাকে, এই গলগি বডিগুলা প্রোটিনগুলাকে এনজাইম দিয়ে কাজের বানাবে। কিভাবে দেখো, এই যে এটা প্রোটিন না, এই প্রোটিনের সাথে কোনো কিছু যুক্ত করে দিবে, কোনো একটা ট্যাগ লাগাই দিবে, যাতে সেটা সঠিক গন্তব্যস্থলে পৌঁছায়। যেমন ধরো কোষঝিল্লি তৈরি করতে হবে, কোষঝিল্লি তৈরি করতে হলে প্রোটিন লাগবে, এবং তোমরা জানো যে কোষঝিল্লিতে প্রোটিন থাকে, এক ধরনের প্রোটিন আছে তোমরা দেখছিলা, নাম হচ্ছে গ্লাইকোপ্রোটিন। কোষঝিল্লির উপরে একটা লেয়ার থাকে, ওই লেয়ারে গ্লাইকোপ্রোটিন থাকে, আমরা ফ্লুইড মোজাইক মডেলে পড়েছি। তাহলে দেখো এই প্রোটিনটাকে কাজের বানাবো কি দিয়ে, এই গলগি বডি কী করবে, এই প্রোটিনের সাথে একটা ট্যাগ লাগিয়ে দিবে। ট্যাগটা কি জানো, ট্যাগটা হচ্ছে শর্করা। ট্যাগটা হচ্ছে শর্করা, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা বুঝতে পারলে তুমি অনেক কিছু বুঝতে পারবা। দেখো মনোযোগ দাও, একটু সময় নিচ্ছি, একটু মনোযোগ দাও, বুঝতে হলে একটু সময় লাগবে। তাহলে এই গলগি বডিটাকে, এই গলগি বডিতে যে প্রোটিনটা থাকে, এটা অকাজের থেকে কাজের বানাবে। কিভাবে, এই প্রোটিনটার সাথে একটা ট্যাগ লাগাই দিবে। ট্যাগটা কি, শর্করা। তো এই শর্করাটাকে আমি বলি, এই শর্করাটাকে আরেক নামে ডাকে, এটাকে অলিগোস্যাকারাইড বলে। বইয়ে পাবা, লাইনগুলো পাবা, এটাকে কি বলে, অলিগোস্যাকারাইড। তোমরা জানো যে শর্করাকে স্যাকারাইড বলে, তো এটাকে বলে অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড মানে কি, অলিগোস্যাকারাইড মানে হচ্ছে যেখানে 3 থেকে 10টা মনোমার থাকে, যেমন 3 থেকে 10টা গ্লুকোজ মিলে এই অলিগোস্যাকারাইডটা তৈরি করবে। 3 থেকে 10টা গ্লুকোজ মিলে এই অলিগোস্যাকারাইডটা তৈরি করবে। তো নর্মালি শর্করাটা থাকে কী হিসেবে, অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড মানে কি 3 থেকে 10টা গ্লুকোজ থাকে, 3 থেকে 10টা। তাহলে এই শর্করার ট্যাগটা লাগাই দিবে এই প্রোটিনের সাথে, হয়ে যাবে কি বলতো, যখন প্রোটিনের সাথে শর্করা লাগে তখন এটাকে কি বলে, শর্করা থেকে আসবে গ্লাইকো, আর প্রোটিন থেকে আসবে কি, প্রোটিন। তাহলে দেখো, খেয়াল করে দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এটা ছিল শুধুমাত্র প্রোটিন, যখন গলগি বডির ভিতর দিয়ে যাবে তখন এটা হয়ে যাবে গ্লাইকোপ্রোটিন। এটা কাজের, এই জিনিসটা কাজের,
এটা আমাদের কোষ ঝিল্লিতে লাগবে। যেমন কোষ ঝিল্লিতে গ্লাইকোপ্রোটিন থাকে দেখবা, কে গোলগি বডি পাঠাচ্ছে, তৈরি করতেছে না গোলগি বডি, জাস্ট এটাকে মডিফাই করছে, প্রোটিনটাকে তৈরি তো করছে জাস্ট এটাকে শর্করা অ্যাড করে মডিফাই করছে। মনে রাখবা গোলগি বডির একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সে এভাবে শর্করা অ্যাড করতে পারে, প্রোটিনের উপর লিপিডের উপর শর্করা অ্যাড করবে, শর্করা অ্যাড করে 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 কী করতে পারবে, এটাকে মডিফাই করতে পারবে। যেমন ধরে নাও এটা অলিগোস্যাকারাইড না, এই অলিগোস্যাকারাইড মানে কি 3 থেকে 10টা গ্লুকোজ মনোমার, 3 থেকে 10টা। তো চাইলে কি করবে, এই যে কি এটা গোলগি বডি চাইলে কি করবে, আরও কি যুক্ত করতে পারবে এখানে। যেমন ধরে নাও এই অলিগোসাইডারে আরও কি তৈরি যুক্ত করবে, গ্লুকোজ যুক্ত করবে। 3টা 10টা তো আমি চাচ্ছি আরও গ্লুকোজ যুক্ত করতে, আমি চাইলে এখানে আরও গ্লুকোজ যুক্ত করতে পারবো। যেমন দেখো এখানে গ্লুকোজ আছে, গ্লুকোজ আছে, গ্লুকোজ আছে, ঠিক আছে না? তো গোলগি বডি একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সে যত ইচ্ছা তত গ্লুকোজ যুক্ত করতে পারে। যেমন ধরো এখানে অলিগোস্যাকারাইড আছে, গ্লুকোজ, আমি চাইলে এদিক দিয়ে গ্লুকোজ যুক্ত করতেছি, গোলগি বডি আরও গ্লুকোজ যুক্ত করাই দিচ্ছে, এদিক দিয়ে গ্লুকোজ যুক্ত করাই দিচ্ছে, এদিক দিয়ে গ্লুকোজ যুক্ত করাই দিচ্ছে, যত ইচ্ছা তত এদিক দিয়ে গ্লুকোজ যুক্ত করাই দিচ্ছে। এভাবে গ্লুকোজ যুক্ত করে পার্শ্ব শিকল তৈরি করবে। এই গ্লাইকোপ্রোটিনের অলিগোস্যাকারাইডে এভাবে গ্লুকোজ যুক্ত করাইতে পারবে, যত ইচ্ছা তত যুক্ত করে এরকম বিভিন্ন পার্শ্ব শিকল, পার্শ্ব মানে তো বুঝতেছ, পাশাপাশি অনেকগুলো শিকল তৈরি করে ফেলবে। এটা তো গ্লুকোজ, তারপর এটার সাথে যুক্ত আছে কে, এটার সাথে যুক্ত আছে প্রোটিন, প্রোটিন তো আছে, প্রোটিনের সাথে সাথে এভাবে গ্লুকোজ যুক্ত করাই দিচ্ছে কে, এই গোলগি বডি। গোলগি বডির কাজ একটা, প্রোটিনগুলোকে লিপিডগুলোকে মডিফাই করে, মানে শর্করা অ্যাড করে 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 মডিফাই করে দেওয়া। তো গোলগি বডির কাজ হচ্ছে শর্করা যুক্ত করে একটা বৃহৎ শিকল তৈরি করা। তাহলে এটাকে আমি কি বলতে পারি, এটাকে আমি একটা কি বলতে পারি, শর্করার বৃহৎ শিকল বলতে পারি না, শর্করার বৃহৎ শিকল বলতে পারি না? আচ্ছা কেন ভাই এটাকে শর্করার বৃহৎ শিকল বলতেছেন? দেখো যত ইচ্ছা তত গ্লুকোজ যুক্ত করতেছে কে, গোলগি বডি যুক্ত করে একটা শর্করার বৃহৎ শিকল তৈরি করতেছে উইথ প্রোটিন, প্রোটিনের সাথেই তো আছে। দেখো শর্করা একটা বৃহৎ শিকল তৈরি করতেছে, তাই গোলগি বডিকে বলা হয় বৃহৎ শর্করা তৈরির কারখানা। গোলগি বডিকে বলা হয় বৃহৎ শর্করা তৈরির কারখানা, বিকজ গোলগি বডি যত ইচ্ছা তত গ্লুকোজ অ্যাড করে 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 এরকম শিকল তৈরি করবে, বড় বড় শিকল। দেখো এই দেখো প্রোটিনের সাথে শিকলগুলো তৈরি করে করে শর্করার শিকল তৈরি করবে, তাই এটাকে বলা হয় শর্করার বৃহৎ শিকল তৈরির কারখানা। এই জন্য গোলগি বডিকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বা শর্করা তৈরির ফ্যাক্টরি। এই জন্য গোলগি বডিকে বলা হয় শর্করা তৈরির ফ্যাক্টরি। দেখো এই কথাগুলো কিন্তু তুমি বইয়ে পাবা, বাট তুমি সেগুলো তো ফিল করবা না। দেখো শর্করা তৈরির ফ্যাক্টরি কেন বলতেছে, কারণ দেখো এই যে শর্করা বৃহৎ শিকলটা কে তৈরি করতেছে, গোলগি বডিই তো তৈরি করতেছে, তাই গোলগি বডিকে বলা হয় শর্করা তৈরির ফ্যাক্টরি। আর শর্করা বেশি তৈরি হয় কোথায়, উদ্ভিদ কোষে, তাই উদ্ভিদ কোষে গোলগি বডি বেশি থাকে, উদ্ভিদ কোষে বেশি, প্রাণী কোষের তুলনায় উদ্ভিদ কোষের গোলগি বডি বেশি। কারণ আমরা জানি শর্করা মানে খাবার তৈরি বেশিরভাগ উদ্ভিদ কোষেই হবে, তো উদ্ভিদ কোষে যদি খাবার বেশি লাগবে তাহলে উদ্ভিদ কোষে গোলগি বডি বেশি লাগবে। শর্করা কিন্তু উদ্ভিদ কোষে বেশি তৈরি হয়, তাই না? চিনি শর্করা সাল সংশ্লেষণ পড়ছো না? ওকে, তাই গোলগি বডি উদ্ভিদ কোষে বেশি থাকে। দেখো এখানে কত কিছু তুমি জেনে ফেলছো, এই লাইনটা বইয়ে পাবা। শর্করা তৈরির বৃহৎ কারখানা, তারপর পার্শ্ব শিকল যুক্ত করা, দেখো পার্শ্ব শিকল যুক্ত করা, অলিগোস্যাকারাইড বইয়ে পাবা, শর্করার কথা পাবা, কার্বোহাইড্রেট তৈরি ফ্যাক্টরি পাবা। এক জিনিস সব এক জায়গায় বুঝাই দিছি। তাহলে প্রোটিন যেটা ইয়ার থেকে বের হয় সেটা কোনো কাজের না, সেটাকে গোলগি বডি কি করে, অকাজের থেকে কাজের মানে কিভাবে একটা ট্যাগ যুক্ত করে। শর্করা, শর্করা মানে কি অলিগোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড মানে কি 3 থেকে 10টা গ্লুকোজ। তো গোলগি বডি চাইলে আরও গ্লুকোজ এরকম যুক্ত করে পার্শ্ব শিকল তৈরি করবে, একটা বৃহৎ শিকল তৈরি করতে পারবে। এই জন্য এটাকে বলে কার্বোহাইড্রেট তৈরি ফ্যাক্টরি। এখন লিপিড, যদি এটা লিপিড হয়, যেমন প্রোটিন না হয়ে যদি লিপিড হইতো সেম কথাই হতো। যেমন লিপিডের সাথে আবার কি তৈরি করতো, শর্করা যুক্ত করতো, শর্করা যুক্ত করলে এটা কি যেত, গ্লাইকোপ্রোটিন হইতো না, তখন এটা হইতো কি গ্লাইকোলিপিড। তাহলে তোমরা দেখবা কোষ ঝিল্লিতে 2টা উপাদান আছে, একটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন আর একটা হচ্ছে গ্লাইকোলিপিড। তাহলে দেখো ইয়ার থেকে বের হয় প্রোটিন আর লিপিড, যেগুলো কাজের না, সেগুলো গোলগি বডিতে যায়। গোলগি বডি কি করে, একটা ট্যাগ যুক্ত করে দেয়, শর্করা যুক্ত করে দিয়ে এগুলোকে গ্লাইকোপ্রোটিন গ্লাইকোলিপিড বানাই দেয়। তাহলে মডিফাই করে, কি করে, মডিফাই গোলগি বডি সঠিক স্থানে পৌঁছানোর জন্য।
আশা করি তোমরা বুঝতে পারছো যে মডিফিকেশনটা কি, কাজের অকাজের থেকে কিভাবে কাজের করে, এই জিনিসগুলো আশা করি বুঝতে পারছো। ওকে, আর কি আছে তোমাদের বইয়ে আমি দেখতেছি। ওকে, আর কিছু বাকি আছে নাকি? আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ জিনিস বাকি আছে, এটা একটু বলে দিই, একটু মনোযোগ দাও। এগুলো হচ্ছে গলগি বডি, এটা একটা কোষের গলগি বডি, একটু মনোযোগ দিবা। এটা একটা কোষ, এটা একটা কোষ, ফাইন। এটা আরেকটা কোষ, দেখো এটা খুবই মজার, এটা আরেকটা কোষ, দুইটা কোষ পাশাপাশি আছে। ওকে ফাইন, এখানেও গলগি বডি আছে, এটা তো তোমরা জানোই। তাহলে আমি এখানে বলতেছি এটা কি গলগি বডি, এটা একটা গলগি বডি এই কোষের, এটা এই কোষের গলগি বডি। দেখো খুবই মজার। তোমরা জানো দুটি কোষের মাঝখানে কোষ প্লেট তৈরি হয়, আর কোষ প্লেট তৈরি করে কে? গলগি বডি। খুবই ইম্পর্টেন্ট একটা কথা, এটা পরীক্ষায় আসছে অনেকবার। গলগি বডি গলগি বডি কি তৈরি করে? কোষ প্লেট তৈরি করে, মানে কোষ প্রাচীর আর কি। তোমরা জানো কোষ প্লেট তৈরি করার জন্য দুইটা উপাদান লাগে, একটি হচ্ছে আমি কোষ প্রাচীরে পড়েছি, একটি হচ্ছে পেকটিন, আরেকটি হচ্ছে সেলুলোজ। এখন যারা বুদ্ধিমান, মানে যাদের বেসিক আছে, তারা জানবে কোষ প্লেট কেন গলগি বডি তৈরি করে। কেন তুমি আমাকে বলে গলগি বডির কাজ হচ্ছে কোনো কিছু পাঠানো, এই গলগি বডির কাজ হচ্ছে কোনো কিছু পাঠানো। তোমরা দেখবা কোষ প্রাচীর যখন পড়াইছি তখন আমি বলছিলাম এই গলগি বডি কি করবে, এই কোষ থেকে কোষঝিল্লি অতিক্রম করে এই জায়গায়, দেখো এটা হচ্ছে কোষঝিল্লি, এই জায়গাটা হচ্ছে কোষঝিল্লি, এটা হচ্ছে কোষঝিল্লি, এটাও কিন্তু কোষঝিল্লি, তাই না? তাহলে দেখো এই দুইটা কোষঝিল্লির মাঝখানে কিন্তু প্রথমে মধ্য পর্দা তৈরি হবে, তারপর সেলুলোজ তৈরি হবে, প্রাথমিক প্রাচীর মানে সেলুলোজ তৈরি হবে। তাহলে এই গলগি বডি তো কি পাঠাবে? এখানে পেকটিন পাঠাবে, এখানে পেকটিন পাঠাবে, এই গলগি বডিও কি করবে? পেকটিন পাঠাবে, কারণ কোনো কিছু পাঠানোর কাজ কার? গলগি বডি। তাহলে দেখো এই গলগি বডি কি করবে? সেলুলোজ, we know cellulose is শর্করা, পেকটিন is also শর্করা, এই দোনোটাই কিন্তু বলতে গেলে শর্করা। তুমি আমাকে বলো শর্করা তৈরির কারখানা কে? গলগি বডি। একটু আগেই বলছি গলগি বডিকে বলা হয় কার্বোহাইড্রেট তৈরির ফ্যাক্টরি। তাহলে বোঝাই যাচ্ছে সেলুলোজ শর্করা, পেকটিন শর্করা কে তৈরি করবে বা কে পাঠাবে? গলগি বডি। তাহলে দেখে এই গলগি বডি এখান থেকে কি পাঠাইলো? পেকটিন পাঠাইলো। এই গলগি বডি এখান থেকে পেকটিন পাঠায় মধ্যপর্দা তৈরি করলো। তারপর এই গলগি বডি এখান থেকে কি পাঠাইলো? সেলুলোজ পাঠাইলো। এই গলগি বডি এখান থেকে কি পাঠাইলো? সেলুলোজ পাঠাইলো, সেলুলোজ পাঠাইলো, সেলুলোজ পাঠাইলো, তৈরি করলো প্রাথমিক প্রাচীর। তাহলে এই যে কোষ প্লেটটা তৈরি হইলো, এই কোষ প্লেটটা কে তৈরি করলো? গলগি বডি। কেন? কারণ গলগি বডি হচ্ছে কার্বোহাইড্রেট তৈরির ফ্যাক্টরি, মানে গলগি বডিতে সেলুলোজ থাকবে, অবশ্যই পেকটিন থাকবে, তার উপর গলগি বডি কোনো কিছু পাঠাতে সাহায্য করে, কোনো কিছুকে সঠিক গন্তব্যস্থলে পাঠাতে সাহায্য করে। তাহলে দেখো এই গলগি বডি এখানে পাঠিয়ে দিল, এই গলগি বডিও কোষঝিল্লি অতিক্রম করে, দেখো এটা কোষঝিল্লি, কোষঝিল্লি অতিক্রম করে পাঠাইছে, কোষঝিল্লি অতিক্রম করে পাঠাইছে, পাঠিয়ে দিল, কোষ প্লেট তৈরি করলো। তো দেখো গলগি বডি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট উদ্ভিদ কোষের জন্য। আর গলগি বডি না থাকলে উদ্ভিদ কোষের কোষ প্রাচীরই তৈরি হবে না। কোনো কিছু পাঠাচ্ছে কে? গলগি বডি। পাঠাচ্ছে এটা কে? গলগি বডি। দেখো পাঠাইছে বিধায় যেটা তৈরি হয়েছে, দেখো কোষঝিল্লি অতিক্রম করে গেছে, কোষঝিল্লি অতিক্রম করে গেছে, কি গেছে? পেকটিন, সেলুলোজ। কে তৈরি করছে এগুলা? গলগি বডি। পাঠাইছে কে? গলগি বডি। সো আই হোপ তোমরা এবার এই কথাটা তোমরা বইয়ে পাবা, কোষ প্লেট তৈরি করে, কিন্তু বুঝাইতে সক্ষম, মানে বুঝতে হলে এভাবে ভিজুয়ালাইজ করতে হবে তোমাকে। আশা করি এই জিনিসটা। আর কি কি বাকি আছে আমি একটু জাস্ট মনে করতেছি, আমি কোনো কিছু বাদ দিচ্ছি নাকি?
কোনো কিছু বাদ দিচ্ছি না, কি আমি যে মনে তোমরা একটু আমাকে জাস্ট বলতে পারো যে বইয়ের কোনো কিছু কি আছে, তোমরা একটু বই চেক করো যে আমি কিছু বলি নাই, এরকম কিছু আছে দেখে আমাকে বলো, আমি এগুলো বুঝে দিয়ে ক্লাসটা শেষ করে দিচ্ছি। তোমরা বুঝছো কিনা, এগুলো বুঝছো কিনা, যা পড়াইছি সব বুঝছো কিনা কমেন্ট করো। দেখো তোমাদের যত প্রশ্ন থাকবে আমি বলার সময় কিন্তু এগুলো আস্তে আস্তে আসবে, একটু ধৈর্য ধরলেই কিন্তু প্রশ্নগুলো উত্তর পেয়ে যাবে। তোমরা জাস্ট বলো এতক্ষণ পর্যন্ত যা বুঝেছি বুঝছো কিনা, আর বইয়ের কিছু বাকি আছে যেটা বোঝার জন্য আমাকে বলো, আমি বুঝে দিই। এই কমেন্টটা বলো, কমেন্টটা বলো। ট্রিয়া দিবা বলতেছো ভাইয়া সব কিছু বুঝেছি, কারো কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারো আমাকে, আমি যেহেতু এখন কমেন্ট চেক করতেছি। আই হোপ আমি সব কিছু বুঝাইতে সক্ষম হয়েছি, প্রশ্ন তো থাকার কথা না, যদিও থাকে বলো। ওকে, আর কোনো কিছু কি বইয়ে আছে? কারণ আমি জাস্ট একটু স্মরণ করার চেষ্টা করতেছি, কারণ আমি অনেক কিছু অনেক সময় বলতে চাই, ভুলে যাই, এরকম হইতেই পারে, ক্ষুদ্র মস্তিষ্ক, সব কিছু তো মনে থাকবে না। লাইসোসোমের কাজ, ভাই লাইসোসোম যখন পড়াবো তখন কিন্তু তোমরা লাইসোসোমের কাজ সেখানেই বলবো, এখন তো লাইসোসোমের কাজ বলবো না, যখন লাইসোসোম পড়াবো তখন বলবো। তবে লাইসোসোম কে তৈরি করে সেটার আনসার তো আমি তোমাদেরকে দিছিলাম, ওই যে গলগি বডি, এই যে এনজাইম, এই যে এখানে কি ছিল, ইয়ার ছিল, এখানে কি ছিল বলো, এখানে কি ছিল, রাইবোজোম ছিল, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি আছে, এগুলো কি বলো, এটা কি স্মুথ নাকি রাফ? রাফ আচ্ছা, রাফে কি আছে এগুলো? প্রোটিন। রাইবোজোম কি তৈরি করে? প্রোটিন মানে কি? এনজাইম। তাহলে দেখো এই যে এখানে কি তৈরি করলো, রাইবোজোম কি তৈরি করলো, রাফ এন্ডোপ্লাজমকে রাইবোজোম কি তৈরি করলো, এই এনজাইমগুলো তৈরি করলো। এখন এনজাইমগুলো তো ভাইয়া এরকম থাকলে হবে না, একটা ঝিল্লি দিয়ে আবৃত হতে হবে, প্যাকেজিং করতে হবে আমাকে, এটা আমি প্রথম দিকেই বলে দিছি, প্যাকেজিং করতে হবে। তাহলে এনজাইমগুলো এরকম থাকলে হবে, এগুলো আপেল চিন্তা করো, আপেল, কমলা চিন্তা করো, কমলা আপেল, এরকম থাকলে হবে, প্যাকেট করতে হবে। তাহলে প্যাকেট করার দায়িত্ব কার? প্যাকেজিং কে করে? গলগি বডি, শুরুর দিকেই পড়েছি। তাহলে দেখো এখানে আছে কি, গলগি বডি। তাহলে এই যে এনজাইমগুলা এই গলগি বডি দিয়ে যাবে, গিয়ে এখান থেকে বাইর হবে, আর বাইর হওয়ার সময় এগুলো এরকম থাকবে না, কারণ গলগি বডির কাজ হচ্ছে প্যাকেট তৈরি করা, প্যাকেজিং করা। তাহলে দেখো এনজাইমগুলো এবার আমি একটা কি করবো, ঝিল্লি দিয়ে আবৃত দিয়ে দিব, মানে প্যাকেট করে দিব। এই দেখো দ্বিস্তরী ঝিল্লি দিয়ে আবৃত করে দিব। এখন এটার ভিতরে যে এনজাইমগুলো আছে, এখন একটা ঝিল্লি দিয়ে আবৃত না, এটাকেই বলা হচ্ছে লাইসোসোম। লাইসোসোম শব্দটা হচ্ছে সোমা মানে হচ্ছে বডি, আর লাইসো মানে হচ্ছে লাইসিস হচ্ছে ভেঙে ফেলা। ওই যে আমাদের বডিতে যখন জীবাণু প্রবেশ করে, যেমন এটা হচ্ছে আমার WBC, এটা হচ্ছে আমার শ্বেত রক্তকণিকা, এটা হচ্ছে জীবাণু। এই জীবাণুটা যখন আমার এখানে প্রবেশ করে, তো শ্বেত রক্তকণিকা কী করে, এটা এভাবে এই জীবাণুটাকে একটা বেসিকলের ভিতরে ঢুকাই ফেলে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার ফ্যাগোসাইটিক বেসিকল, তাই না, মানে বেসিকলি বলি। এখন এই WBCতে কি আছে দেখো, এই লাইসোসোম আছে, এই দেখো এটা লেখো লাইসোসোম আছে, এই লাইসোসোম, এই যে এটা হচ্ছে লাইসোসোম। এই লাইসোসোমটা কি করে, এই বেসিকলের সাথে যুক্ত হয় এই ভিতরে জীবাণুটাকে মেরে ফেলার জন্য, ভেঙে ফেলার জন্য, বা মেরে ফেলার জন্য, টুকরা করে ফেলার জন্য। তাহলে এটার সাথে অ্যাটাচ হবে, এটা হলে এই এনজাইমগুলো এই জীবাণুতে পাঠাই দিবে, ফলে এই জীবাণুটাকে মেরে ফেলবে। সো লাইসোসোম মানে লাইসিস মানে ভেঙে ফেলা, জীবাণুটাকে টুকরো করে ফেলা। আর লাইসোসোমটা তৈরি হয়েছে কোত্থেকে? দুইটা জিনিস থেকে। প্রথমে দেখো এনজাইমগুলো তৈরি হয়েছে কোত্থেকে, ইয়ারের যে রাইবোজোম আছে, ইয়ার থেকে তৈরি হয়েছে। আর এটাকে প্যাকেট করছে কে? ঝিল্লি দিয়ে প্যাকেট করছে কে? গলগি বডি। তাই তোমরা যখন লাইসোসোম পড়াবো তখন দেখবা লাইসোসোম তৈরি হয়েছে দুই জায়গা থেকে। ভিতরে যে এনজাইমগুলো তৈরি হয়েছে ইয়ারে আছে রাইবোজোম থেকে তৈরি হয়েছে। আর গলগি বডি কী করছে, এটাকে প্যাকেট করে দিচ্ছে, কারণ এনজাইমগুলো এবার মুক্ত থাকলে তো হবে না, একটা ঝিল্লি দিয়ে আবৃত থাকতে হবে, মানে প্যাকেট করতে হবে। এই প্যাকেট করছে কি? গলগি বডি। তো দেখবা বইয়ে লিখছে যে লাইসোসোম তৈরি করে কে? গলগি বডি। মানে লাইসোসোমের তৈরিতে গলগি বডির ভূমিকা আছে, ইয়ারের ভূমিকাও আছে, গলগি বডির ভূমিকাও আছে।
এখন প্রোটিন তৈরি করে কে ইআর, মানে এনজাইম প্রোটিন ইআর। সো এনজাইম তৈরি করে কে ইআর, প্রোটিন তৈরি করে কে ইআর, সেগুলোকে মডিফাই করে কে গলগি বডি বা নিঃসরণ করে কে গলগি বডি। সো গলগি বডির কাজ যখন বইয়ে পড়বা তখন তুমি আমি যা যা বলছি তুমি তা পড়লেই বুঝে যাবা। যেমন প্রোটিন তৈরি করবে কে রাফ ইআর, এখান থেকে প্রোটিনটাকে এভাবে পাঠাবে কে, পরিবহন করবে কে গলগি বডি। প্রোটিন নিঃসরণ করবে কে গলগি বডি। বইয়ে লেখা আছে প্রোটিন নিঃসরণ করে গলগি বডি। এখন প্রোটিন বলতে কি বোঝাচ্ছে? প্রোটিন বলতে বোঝাচ্ছে হরমোন প্রোটিন, আর মানে হরমোন নিঃসরণ করে কে গলগি বডি। আচ্ছা তুমি আমাকে বলো তো ভাইয়া, প্রোটিনকে নিঃসরণ করতেছে, প্রোটিনটাকে বাইর করতেছে কে? গলগি বডি তো বাইর করতেছে। তাহলে গলগি বডি যদি প্রোটিনটা বাইর করে তাহলে হরমোনও তো প্রোটিন, তার মানে হরমোনও বাইর করে কে গলগি বডি। বইয়ে আছে হরমোন, তারপর আর কি আছে বইয়ে প্রোটিনের মধ্যে এনজাইম। তাহলে দেখো প্রোটিন বলো, হরমোনও প্রোটিন, এনজাইমও প্রোটিন, এগুলো প্রোটিন। তো গলগি বডি প্রোটিন নিঃসরণ করে মানে কি হরমোন নিঃসরণ করে, প্রোটিন নিঃসরণ করে মানে কি এনজাইম নিঃসরণ করে, ফাইন। তারপর লিপিড নিঃসরণ করে, আমরা তো দেখলাম লিপিড স্মুথ এন্ডোপ্লাজমিক মধ্যে যে লিপিডটা তৈরি হয় এটা নিঃসরণ করে, লিপিড নিঃসরণ করে। তো লিপিড বলতে কি বোঝাই? লিপিড বলতে আমরা কাকে বুঝি? ভিটামিনও কিন্তু লিপিড। তোমরা কি জানো ভিটামিন লিপিড? তাহলে লিপিড নিঃসরণ করা মানে কি ভিটামিন নিঃসরণ করে, একই কথা। তারপর আর কি আছে লিপিডের মধ্যে? ক্যারোটিনয়েডস, বই লিখে দেখবা ক্যারোটিনয়েডস, বা লিপিড তো ক্যারোটিনয়েডস, বা লিপিডও তো ক্যারোটিনয়েডস। তারপর দেখবা ফ্যাটি অ্যাসিড, বা ফ্যাটি অ্যাসিডও তো লিপিড। তাহলে লিপিড নিঃসরণ করা মানে কি একই কথা, ভিটামিন নিঃসরণ করা, ক্যারোটিনয়েডস নিঃসরণ করা, ফ্যাটি অ্যাসিড নিঃসরণ করা, সবগুলোই তো লিপিড। তো এটা নিঃসরণ করা মানে এগুলো নিঃসরণ করা, এটা নিঃসরণ করা এগুলো নিঃসরণ করা। সো বইয়ে কথাগুলো বলছে। সো তোমাকে তো বারবার এগুলো পড়তে হবে না, এটা পড়লে এগুলো এমনিই মনে থাকবে, এটা পড়লে এগুলো এমনিই মনে থাকবে। ওকে, কারণ নিঃসরণ করা কেন বলতেছি, কারণ এদিক দিয়েই তো যাবে, গলগি বডি দিয়েই তো যাবে। সো গলগি বডি দিয়ে গেলে গলগি বডিই তো বাইর করতেছে, মানে নিঃসরণ করতেছে, এটাই তো বোঝাচ্ছে। তো আশা করি সবগুলো আনসার পাইছো। তাহলে আমরা সব বুঝাতে সক্ষম হয়েছি। আশা করি তোমরা এই লেকচারটা করে বই পড়বা, ভাই সব পানিবাদ। আর বইয়ে তো অনেক কিছু বলা, মানে বইয়ে যেগুলো বলা থাকে সেগুলো বুঝতে সমস্যা হয় বিধায় আমি জিনিসগুলো এখানে ব্যাখ্যা করছি। এখন তোমাদের বইয়ের লাইনগুলো বুঝতে অসুবিধা হবে না। তো সবাই সে পর্যন্ত সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে করো।